আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আছি ফুজাইল রহমানী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ালেখার কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বিদ্যাবাড়ির সাথে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করা চলতেছে স্যার। আচ্ছা, চেষ্টা করতে স্যার থাকুন, যেখানে সমস্যায় আমি পড়বেন সেটা জানাবেন। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার হ্যাঁ বলেন। আহ, আমিনুল স্যার প্রথম দিন ক্লাস নিয়েছিল তো ওই দিনকে বলছিল যে স্পর্শধ্বনি হচ্ছে সকল বইতেই 25টা পাইছি, কিন্তু আমাদের যে বিদ্যাবাড়ির যে লেকচার শিট ওইখানে আছে 20টি। তো আসলে স্যার এটা একটু ক্লিয়ার করে দিবেন যে স্পর্শ বর্ণ কয়টি? আচ্ছা, স্পর্শ বর্ণ অথবা বর্গীয় বর্ণের সংখ্যা 25টি। তাহলে এখানে একটু ভুল দিয়ে আছে। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ অথবা স্পর্শ বর্ণ। আপনি যেখানে দেখছেন সম্ভবত একটু ভুল দিয়ে আছে, এটা কারেকশন করে নেবেন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওকে। রেহানা ধন্যবাদ। আক্তার, কিছু বলতে চাচ্ছেন কিনা? নমস্কার। হ্যাঁ, আপনার জন্য ওয়েট করছিলাম স্যার, আপনার ক্লাস সেই লাগে। হ্যাঁ, কয়টা ক্লাস করেছেন আমার? কয়টা ক্লাস করেছেন আমার? সুপার সাজেশন কি যমুনা 7 এর জন্য হয়েছে? সবার জন্যই হবে, আপনাকে অর্ডার দিতে হবে সুপার সাজেশনের জন্য। আচ্ছা, এখন হচ্ছে যে নামাজের বিরতি ছিল, আমি শুরু করেছিলাম, দেখলাম 3 জন আছেন, এই জন্য আর ক্লাস স্টার্ট করিনি, এমনি বলে দিয়েছিলাম। ধ্বনি পরিবর্তন টপিক্সটা বাকি ছিল, ওটাকে আমি পড়িয়েছিলাম। ধ্বনি পরিবর্তনের অংশটা, ধ্বনি পরিবর্তনের অংশটাকে আমি পড়িয়েছিলাম, সানজিদ আহমেদ। আচ্ছা, ওটা যদি বাকি থাকে আমি নিবো, সমস্যা নেই। যদি নিব তবে একটু সময় দিতে হবে আমাকে। আমরা আজকে তো সন্ধি, যদি সন্ধির পরে সময় পাই তাহলে নিব, তাহলে আমরা পরবর্তীতে একটা এক্সট্রা ক্লাস নেবো। আপনি অফিসে একটু জানাই রেখেন আমাদের কর্তৃপক্ষকে যে এই টপিকসটা বাকি হয়ে রয়েছে, যেটা আমাদের বাদ পড়ে গেছে, এটা হচ্ছে আমরা এখনো পাইনি। তো আমি নিব, সমস্যা নেই। রোনা, কি বলতে চাচ্ছেন বলুন। আজকে কথা শুনতে যাচ্ছি। সবার এখানে কি আসতে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, বলুন। আজকে তো আমার প্রথম ক্লাস আপনার। আপনাদের এর বেঁচে আগে কি পড়াইছেন আমি তো জানি না। ও আচ্ছা, আপনার আজকের আগে আপনারা কোনো ক্লাস করেন নাই? না, আমরা যমুনা 7 আছে। তাহলে এখানে তো অনেকেই বলছে যে ক্লাস করেছেন। সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। ওকে, বাড়ানোর ব্যবস্থা করছি। মানে এর আগে আপনি কোন কোন টপিকস পড়াইছেন স্যার? এর আগে তো পড়িয়েছিলাম হচ্ছে কি শব্দ প্রকরণ, মনে হয় নত্য সত্য বিধান। ফার্স্ট থেকে পুরো বুঝিয়ে বলবো, হ্যাঁ। আচ্ছা, নত্য সত্য বিধান পড়িয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা, আপনাদেরকে কি কি পড়িয়েছিলাম আমি? আপনাদের বেঁচে কি কি পড়িয়েছি? আগে ক্লাস করছি স্যার, আপনার সাথে আমাদের প্রথম ক্লাস ছিল। আগে ক্লাস করেছি না স্যার, আগে ক্লাস করা হয়নি। যারা ক্লাস করেছেন ওনারা কোন কোন টপিক্সের ক্লাস করেছেন একটু কমেন্টে লিখে দিন। রুকিয়া, আপনি একটু বলুন। বেগম রুকিয়া। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার ক্লাস কেমন আছেন স্যার? তো কোনটা করছেন, কোন টপিক্স? হ্যালো হ্যাঁ, কোন টপিক্সে ক্লাস করেছেন, কোন টপিক্স? স্যার, আমাদের নতশুদ্ধ বিধান হয়েছে, কিন্তু স্যার আপনি ক্লাস তো করেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা করেছেন ভালো, যেটা ক্লাস করেছেন ভালো। একজন বলছেন আপনি কি মেঘনা বেচের? না, মেঘনা বেচের না, আমি সব বেচেরই। সব বেচের জন্য আমাদের এখানে বেশ কয়েকজন, প্রত্যেকটা সাবজেক্টের একাধিক বিজ্ঞ এবং হচ্ছেন প্রাজ্ঞ শিক্ষক আছেন, এক এক সময় এক একজন আসেন। তো যেই দিন যে স্যার যা পড়াবেন আপনি সেটাকেই মেনে নেবেন, সরি সেটাকে আপনি আয়ত্তে নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আজকে সন্ধি পড়বো, পরবর্তীতে আমরা চেষ্টা করব হচ্ছে এই যেগুলো বাকি হয়েছে বাদ পড়ে গেছে এগুলো আমরা নিব। তবে এটা আপনি একটু অফিসকে জানিয়ে রাখবেন, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো হচ্ছে সন্ধি। সন্ধি পড়ার জন্য আপনি কি কাছে কি 9-10 এর বোর্ড বই আছে? 9-10 এর বোর্ড বইটি কি আছে সন্ধি পড়ার জন্য? মনে হয় হ্যাঁ, 2 ব্যাচে একসাথে। আচ্ছা, সাউন্ড প্রবলেম না স্যার, ওকে। না, সবাই যার যার কাছে 9-10 এর বোর্ড বই রেখেছেন কিনা? 107 জন আপনারা পার্টিসিপেন্ট, আপনার কাছে 9-10 এর বোর্ড বই রাখছেন কিনা? আমার ক্লাসে বোর্ড বই লাগবে। আছে স্যার, পুরাতনটা পুরাতনটা হবে। আমার পরিচয় দেন। ওকে, আমি পরিচয় দিচ্ছি, পরিচয় দিব। সেম, চ্যাটটা অফ করেন। ওকে, সামনে চ্যাটটা অফ করেন। ওকে, আচ্ছা, এখন এখন আপনার ইয়া করে দিয়েছি। আমার নাম হচ্ছে ফুজাইল রহমানী।
আপনারা কোন কোন বিভাগের শিক্ষার্থী একটু কমেন্ট করুন, আপনার জেলাগুলো একটু কমেন্ট করুন। তার সাউন্ড কম, হ্যাঁ সাউন্ডটা একটু বাড়ানো ভালো হতো। এখানে প্রবলেম কিনা? বিবাড়িয়া, রাজবাড়ী, শামীম আক্তার, ফরিদপুর, মানে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, আর কোন কোন বিভাগ? মুরাদ কি বলতে চাচ্ছেন? নড়াইল মানে হচ্ছে ফরিদপুর, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ। ওয়ালাইকুম সালাম। শরীয়তপুর, ও আচ্ছা, অনেকগুলো বিভাগ আছে, হ্যাঁ। আচ্ছা, আমার নাম হচ্ছে দুটো বেশ। ও আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে শুরু করছে চিটাগাং ডিভিশন, রাজশাহী। ওকে, থ্যাংক ইউ। আপনার কাজ হচ্ছে 9-10 বোর্ড বই নিয়ে বসতে হবে আমার ক্লাসে। বিভাগ না জেলা, দুটোই। একটা জেলা বললেই তো বিভাগ বের করা যায়, বা বিভাগ বললেও জেলা বের করাটা কঠিন। ঢাকা বিভাগ, কিশোরগঞ্জ। ওকে, আমার নাম হচ্ছে ফজল রহমানী, পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স, মাস্টার্স, এমফিল। তামান্না ফ্রম ময়মনসিংহ। ওকে, আচ্ছা, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমার কর্মস্থল হচ্ছে, আমি সিভিল সার্ভিসে আছি সরকারি কলেজে। আমার কর্মস্থল হচ্ছে নেত্রকোনা জেলায়। এই হচ্ছে আমার পরিচয়। আর হচ্ছে, স্যার আমাকে একটু বলতে দিবেন আজকে একটু প্লিজ, হ্যাঁ। এই ছেলেটা চলে গেছে, আপনি হচ্ছে কে? প্রিয়াঙ্কা, আপনি একটু হাত উঠায় রাখেন, 5 মিনিট পরে ওই ছেলেটা আসলে আমি বলতে দেবো, আমার আইটি অফিসার আসলে আমি আপনাকে বলতে দেবো। নতুন বোর্ড বই থাকলে আজকের জন্য চলবে, কিন্তু নতুন বোর্ড বই পড়বেন না চাকরির জন্য। নতুনটা আজকের জন্য একটু ধরেন, কিন্তু পুরাতন বোর্ড বই পড়বেন। সবাইকে আমি পড়াবো শুধু বোর্ড বই, আপনি বোর্ড বই থেকে ধরবেন। আপনারা এখানে পার্টিসিপেন্ট 112 জন। আপনি একটু মাথায় রাখবেন, হ্যাঁ 5 মিনিট পরে আপনাদেরকে কথা বলার সুযোগ দেবো। জুমে আপনার কোনো ক্লাস হয় নাই বা করিনি? ওকে, যারা নতুন তারা ক্লাসে অংশগ্রহণ করুন, আমার বাকিটা বুঝতে পারবেন। ওয়ালাইকুম সালাম। ওকে, শ্রীবাস শ্রীবাস সাহা, ওকে, সিরাজগঞ্জ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা। তবে এখানে একটু কথা বলতে যাচ্ছি, যেহেতু আপনার প্রাইমারি বেচ, আপনাদের বেচ নাম্বার হচ্ছে প্রাইমারি বুলেট মেঘনা 5 এবং যমুনা 7। ওকে, মেঘনা 5 এবং যমুনা 7-এ আপনার কোনো ক্লাস হয়নি। যমুনা 7 হবে। আমরা তো যে সিভিল সার্ভিসে আছি, সবসময় সময় পাই না। এখন ছুটি চলতেছে আমাদের, এই সময় ক্লাস নিচ্ছি। লিনা আক্তার, ময়মনসিংহ। ময়মনসিংহের কে কোন উপজেলা? একটু কমেন্ট করেন তো দেখি, যে কে কোথা থেকে আছেন। ময়মনসিংহের কে কোন উপজেলায় আছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যাবো হচ্ছে সন্ধ্যি থেকে। তার আমার বাড়ি নেত্রকোনা। কোথায় নেত্রকোনা? কোথায়? আমার পোস্টিং নেত্রকোনা শহরে। আচ্ছা, ভালুকা। ভালুকা, নেত্রকোনা কোথায়? নেত্রকোনার উপজেলা বলবেন। ফুলপুর, জামালপুর, মেলান্দহ, গফরগাঁও। ওকে, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, কলমাকান্দা, সীমান্তবর্তী জেলা একেবারে, তারাকান্দা, খাদিজা মিতু। ওকে, আপনাকে লেকচার 3 ক্লাস, মেঘনা 5 ব্যাচের ক্লাস রুটিন অনুযায়ী আজকে লেকচার 3। তাহলে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে লেকচার 3 নিয়ে, সন্ধি নিয়ে আমরা আলোচনা করবো। যে সন্ধি আজকে পড়ে যেন আর কখনো কোনোদিন পড়তে না হয়, এটা একটু মাথায় রাখবে, যেন আজকেই লাস্ট পড়া হয়। চাকরি বাজারটা এমন যে আপনাকে একটু বুঝে পড়তে হবে। অমনি বলছো, হ্যাঁ, দুর্গাপুর, সুসং দুর্গাপুর, কেন্দ্র, নেত্রকোনা, ফুলবাড়িয়া, অনেক স্টুডেন্ট, হ্যাঁ। সুসং দুর্গাপুর, আমি থাকি হচ্ছে নেত্রকোনা শহরেই, ময়মনসিংহ শহরেও থাকা হয়, আমার দুটোই বাসা আছে। সরকারি কলেজের পিছনে নেত্রকোনা। স্যার সুপার সাজেশন সবার জন্য কি? ইয়েস। স্যার মাইক্রোফোন পাচ্ছেন এখন তো নিয়েছি, করতে এর বেশি করে কি হবে, আপনার কথাটা আবার বাইরে চলে যায়, এর বেশি কাছে নিলে মেলান দহ। ওকে, জিয়াউল হক, জিয়া, হ্যাঁ মনে পড়েছে, আপনার সাথে ওই দিন কথা হয়েছিল। পূর্ব ধলা, তসলিমা বেগম। ওকে, এখন আসুন সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ এখানে একটু বুঝুন, আপনাকে একটু বুঝতে হবে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। মিল আছে, পাশাপাশি দুটি শব্দের বা শব্দাংশের দুটো কাছাকাছি ধ্বনি সহজে উচ্চারিত হওয়ার ফলে মিলিত ভাবে উচ্চারিত হয়, এইগুলো কিছু দরকার নেই। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। সন্নিহিত দুটি বর্ণের মিলনকে কি বলে? সন্ধি বলে। শেষ। আপনার দরকার হচ্ছে সন্নিহিত দুটি বর্ণ, একটা শব্দ লিখলাম বিদ্যা, আইটার নাম লিখলাম আলয়, এই দুটাকে আমি যোগ করলে কি হয়? বিদ্যালয়। এটার নামই হচ্ছে সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন।
এই বিদ্যা একটা শব্দ, আলো একটা শব্দ। দুইটা শব্দকে আমি কি করেছি? জোড়া লাগিয়েছি। জোড়া লাগিয়ে দুইটা শব্দকে আমি কি করেছি? জোড়া লাগিয়েছি। জোড়া লাগিয়ে আমি একটা শব্দ বানালাম, এটার নামই হচ্ছে বিদ্যালয়। দেখুন এটা কলমে দুইটা পার্ট আছে, জোড়া লাগাই দিলাম, এটার নাম সন্ধি। যখন আমাকে খুলতে হবে, সন্ধিটা বিচ্ছেদ করতে হবে, যেখানে জোড়া আছে ঠিক এখান থেকে টান দিতে হবে। যদি খোলা, কথা শোনা যায় না। সবার জন্য কি কথা শোনা যায় না, নাকি বাকিরা শুনতে পাচ্ছেন? বাকিরা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমার কলমে দুইটা পার্ট আছে, জোড়া লাগাই দিলাম, এটার নাম সন্ধি। যখন খুলবো, যেখানে জোড়া লাগিয়েছি সেখান থেকে খুলতে হবে। ক্লিয়ার? ওকে, একজন দুজন শুনতে না পারলে আপনার প্রবলেম, আর যদি সবাই শুনতে না পারেন তাহলে আমার স্টুডিওর প্রবলেম। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমার এটার নাম হচ্ছে সন্ধি। তাহলে এখানে একটু খেয়াল করুন, বিদ্যা একটা স্বাধীন শব্দ, আলো একটা স্বাধীন শব্দ, দুটাকে জোড়া লাগিয়েছেন, এটার নামই হচ্ছে সন্ধি। শেষ। সন্ধির পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি একে অন্যে, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। সন্ধির প্রকার, এটা আমার দরকার। সন্ধির প্রকার, সন্ধি প্রথমত দুই প্রকার। সন্ধি প্রথমত দুই প্রকার, একটা বাংলা শব্দের সন্ধি, একটা তৎসম শব্দের সন্ধি। একটা বাংলা শব্দের সন্ধি, আরেকটার নাম হচ্ছে কি? তৎসম শব্দের সন্ধি। বাংলা শব্দকে ভাগ করার জন্য যে সন্ধি করা হয় তার নাম বাংলা সন্ধি। তৎসম শব্দগুলোকে ভাগ করার জন্য যে সন্ধি করা হয় তার নাম হচ্ছে তৎসম শব্দের সন্ধি। একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। বাংলা সন্ধি হচ্ছে প্রথমত দুই প্রকার। বাংলা সন্ধি কত প্রকার? দুই প্রকার। একটার নাম হচ্ছে ষড় সন্ধি, একটার নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, অর্থাৎ বাংলা শব্দগুলোকে যদি আমরা সন্ধি করি তা দুই ভাগে বিভক্ত হয়। একটার নাম হচ্ছে ষড় সন্ধি, একটার নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, একটার নাম ষড় সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। তৎসম শব্দের সন্ধিগুলো তিন প্রকার। তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধিগুলো তিন প্রকার: ষড় সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ষড় সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং কি বিসর্গ সন্ধি। দেখুন চাকরির বাজারে আমার এখান থেকে কোনো প্রশ্ন আসে না, তাহলে প্রশ্নটা আসে কোথা থেকে? প্রশ্ন আসে মূলত হচ্ছে সংস্কৃত সন্ধি থেকে। এই জন্য আমরা অনেকে জানি সন্ধি মানে তিন প্রকার। আমরা কি জানি? সন্ধি তিন প্রকার। কি কি? ষড়, ব্যঞ্জন, বিসর্গ। ষড়, ব্যঞ্জন, বিসর্গ আমরা বুঝি কোথা থেকে? এই সংস্কৃতটাই বুঝি। তাহলে আমার প্রথমত যদি বলে সন্ধি কত প্রকার? দুই প্রকার, বাংলা এবং তৎসম। বাংলা সন্ধি দুই প্রকার, একটা ষড় এবং ব্যঞ্জন। আর তৎসম শব্দের সন্ধি তিন প্রকার: ষড়, ব্যঞ্জন এবং বিসর্গ সন্ধি। ওকে, আমরা মূল আলোচনায় যাচ্ছি। এখন আমরা দেখেই স্বরসন্ধি আমরা কি করে বুঝবো যে একটা শব্দ দেখেই যেটা স্বরসন্ধি, একটা শব্দ দেখেই যেটা ব্যঞ্জন সন্ধি? আমরা এগুলোকে কি করে বুঝবো যে কোনটা স্বরসন্ধি, কোনটা ব্যঞ্জন সন্ধি? এগুলো আমরা কি করে বুঝবো? এই যে কয়েকটা উদাহরণ দিয়ে চলে গেছে, এটা এরকম না। আমরা এখানে একটু খালি পেজ নিচ্ছি। আমাকে একটু বোঝাতে হবে যে, আমাকে একটু বলতে হবে যে সন্ধি বিষয়টা কি। সন্ধি বিষয়টা কি, আমি কি করে আয়ত্তে আনবো? একটা শব্দ দেখেই সন্ধি থেকে কি কি প্রশ্ন আসে, প্রথমে আমরা দেখতে যাচ্ছি সন্ধি থেকে কি কি প্রশ্ন আসে। সন্ধি থেকে তিন ধরনের প্রশ্ন আসবে। ধরন ওয়ান, এক এক নম্বর ধরন হচ্ছে, এক নম্বর ধরন হচ্ছে বিদ্যালয়, এটা কি সাধিত? সন্ধি না সমাস না কারক নাকি প্রত্যয়? তাহলে এটা সন্ধি সাধিত। দুই নম্বরে বলবে যদি সন্ধি সাধিত হয় তাহলে এটা বিচ্ছেদ কি? এক হচ্ছে বিদ্যা, দুই নম্বরে হচ্ছে আলয়। বিদ্যা যোগ আলয়। তাহলে দেখুন বিদ্যালয় শব্দের প্রথমে কি আছে? বিদ্যা, এরপরে কি আছে? আলয়। এটাই হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এটা চাইবে আপনার পরীক্ষায়। দুই নম্বরে কি আছে? আলো অন্তঃস্থ আলয়। তিন নম্বরের বিষয় হচ্ছে যদি এটা বিদ্যা যোগ আলয় হয় তাহলে বিদ্যালয় শব্দটি কি সন্ধি? কোন সন্ধি? ষড় সন্ধি না ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? সাউন্ড কি বোঝা যাচ্ছে না? আমি তো বুঝতে পারছি না যে সাউন্ড বোঝা যাচ্ছে না কেন। ওকে, দেখছি। তানভীর ভাই, আচ্ছা, ওনারা নাকি সাউন্ড শুনতে পাচ্ছে না, সাউন্ড একবারে কম হচ্ছে। সেটা কি একটু দেখবেন। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তাহলে এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি বিদ্যা, এই বিদ্যালয় শব্দটা হচ্ছে তিন ধরনের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। একটা শব্দ দিয়ে বলবে এটা কি সাধিত? সন্ধি নাকি সমাস নাকি প্রত্যয়? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার স্যার। অনেকেই বলছেন ক্লিয়ার, আবার অনেকেই একটু পরে পরে বলছেন যে ক্লিয়ার না। যদি একজন দুজনের প্রবলেম হয় আপনি একটু লিভ নেবেন, লিভ নিয়ে আপনি আবার ঢুকবেন। যাদের সাউন্ড প্রবলেম, যাদের সাউন্ড প্রবলেম, অনেকে বলছেন সাউন্ডটা একটু বাড়ান, কম কম শোনা যায়। যদি বেশি কম কম মনে হয়, আমরা দেখতেছেন আমাদের আইটি অফিসার আছেন, উনি দেখছেন। আর বাকিরা একটু লিভ নেবেন, লিভ নিয়ে আবার একটু আসবেন, তাহলেই হবে। ওকে।
আচ্ছা, এখন একটু দেখুন, সাউন্ড ক্লিয়ার বাট কম শোনা যায়, কম শোনা যায়। হ্যাঁ, তা, আমার কান ফেটে যাচ্ছে, তার মানে আপনি খুব বেশি শুনতে পাচ্ছেন। কথা শোনা যায় কিন্তু খুব আস্তে আস্তে। দুইটা মানে কন্ট্রাডিক্টরি কথা আপনাদের, একজনে বলছেন কান ফেটে যাচ্ছে, আরেকজনে বলছেন আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখুন, এখন আমরা যাচ্ছি বিদ্যালয়, এই শব্দটা দেখে আমাকে ধরতে হবে প্রতিধ্বনি হচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা এখন দেখুন, আমি একটা শব্দ দেখেই কি করে বুঝবো যে এটা স্বরসন্ধি? একটা শব্দ দেখে এখন কি করে বুঝবো? আমাকে দুইটা জিনিস বুঝতে হবে সন্ধি বোঝার জন্য। সন্ধি থেকে তিন ধরনের প্রশ্ন আসবে। এক, একটা শব্দ দিয়ে বিদ্যালয় কি সাধিত সন্ধি। দুই, যদি সন্ধি হয় তাহলে এটি কোন সন্ধি, স্বর নাকি ব্যঞ্জন নাকি, এই লাইনটা কি একটু দিয়ে দিন, স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ, এটা একটু দেখতে হবে। স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি, এটা একটু দেখতে হবে। তিন নম্বরে হচ্ছে একটা শব্দের বিচ্ছেদটা কি হবে, এটা একটু দেখতে হবে। এই তিনটা বিষয় আমাকে দেখতে হবে যে শব্দটি কি সাধিত, যদি সন্ধি হয় কোন সন্ধি, স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ, তাহলে এটার বিচ্ছেদ কি। আমি যেন একটা শব্দ দেখেই যেন বুঝতে পারি যে এটা কোন সন্ধি, এটা কি স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি। সন্ধির সমস্যা হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, হয়তো আপনাদের প্রবলেম হবে। ওকে, এখন আসুন আমরা মূল আলোচনায় যাব, যে হচ্ছে স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধিতে প্রথমেই চলে যাচ্ছি, সন্ধি তো তিন প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। তাহলে স্বরসন্ধি মানে কি? স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তার নাম স্বরসন্ধি। এটা চাকরির পরীক্ষায় কোনোদিন আসে না যে স্বরসন্ধি কাকে বলে। স্যার নোট করতে হবে বলবেন প্লিজ। না, নোট এখনই দরকার না। আপনি আপনার হাতে যে শীট আছে, যে বই আছে, এই দুইটা জিনিস আপনি ফলো করবেন, শীট এবং বই। আমি যেটা বিচ্ছেদ করতেছি আপনি কতটুকু বুঝেছেন এটা দেখবেন। প্রয়োজনে আপনি এই রেকর্ড ক্লাস আবার টেনে টেনে দেখবেন। এখন তো একবার ক্লাস করতেছেন, একটু পরে আবার টেনে টেনে এই রেকর্ড ক্লাস দেখবেন, তাহলেই হবে। ওকে, এখন আসুন, আমরা যেরকম অঙ্ক করার সময় বলি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকমই সন্ধির ক্ষেত্রে কিছু সূত্র আছে। এরকম সন্ধির ক্ষেত্রে কিছু সূত্র আছে, সূত্রগুলো যদি বোঝেন তাহলে সন্ধিটা ক্লিয়ার। আমার কাজ হচ্ছে এই সূত্রগুলো বুঝিয়ে দেওয়া, যে একটা শব্দ কি করে গঠন হয়, একটা শব্দকে কি করে আমরা বিচ্ছেদ করবো। দেখুন, যাদের হাতে বই বা শীট আছে একটু ভালো করে দেখুন। এক নম্বর সূত্রটা কি লেখা আছে, স্বরসন্ধির এক নম্বর সূত্র কি লেখা, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়, আকার হয়। এতটুকু দরকার আমার, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়, আকার হয়। এতটুকু শব্দ আমার দরকার। দেখুন সবার বইয়ে মিলছে কিনা আমি যতটুকু বলেছি। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, যেটা আমি উপরে লিখে রাখছি, অ আ প্লাস অ আ। অ আ, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে কি হয়, আকার হয়। অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এটা আছে কিনা। আপনার কাজ শুধু বোর্ড বই ধরবেন, যেটা বুঝেন, যেটা আমি বুঝাচ্ছি সেটা নিচে একটা দাগ দিবেন, আন্ডারলাইন, যেন আপনি নেক্সট টাইম বুঝতে পারেন যে এটা আমি পড়েছিলাম, এটা আমি বুঝেছিলাম। আজকের পরে কোনো দিন সন্ধি পড়তে হবে না যদি আপনি একটু মনোযোগী হন। একটা শব্দ লিখলাম বিদ্যালয়, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? বিদ্যালয়, হিমালয়, নবান্ন, সন্ধি বিচ্ছেদ কি হবে? যথার্থ, সন্ধি বিচ্ছেদ কি হবে? এই ওরা দুজন কথা বলতে যাচ্ছে, প্রিয়াঙ্কা, খাদিজা, একটু সুযোগ দেন। আমরা প্রথমে যে কাজ করব, এই শব্দগুলোর মাঝখানে স্বরধ্বনি কি আছে, এই স্বরধ্বনি গুলোকে আমরা উঠিয়ে দেব। শব্দের মাঝখানে স্বরধ্বনিটা কি আছে এটা উঠিয়ে দেব। শব্দের মাঝখানে স্বরধ্বনি আ আ আ আ, আকার আছে। প্রিয়াঙ্কা, আপনি কথা বলতে পারেন, যে শব্দের মাঝখানে স্বরধ্বনি যেটা আছে স্বরধ্বনি আপনি উঠিয়ে দেবেন। তাহলে এখান থেকে যদি আমরা আকারকে উঠাই দেই, তাহলে বিচ্ছেদের আগে কি আছে বলুন, বিদ্যা, বলুন বিচ্ছেদের আগে কি আছে, বিদ্য, এরপরে কি আছে, লয়। দেখুন ভালো করে দেখুন, কি কাকে উঠাইছেন আমরা, আকারকে উঠাইছি। আকারকে উঠাইলে প্রথমে কি থাকে, বিদ্য, এরপরে থাকে লয়। হিমালয়, আকারকে ওঠান, মাঝখানে স্বরধ্বনি যেটা আছে এই স্বরধ্বনিকে উঠিয়ে দিবেন। যদি স্বরধ্বনিকে উঠিয়ে দেন তাহলে প্রথমে কি থাকে, হিম, স্বরধ্বনিকে উঠাই দিলে কি থাকবে, হিম, এরপরে কি থাকে, লয়। নবান্ন, আকারকে উঠান, নবান্ন, আকারকে উঠাবেন, আকারকে উঠাই দিলে প্রথমে কি থাকে, নব, এরপরে কি থাকে, নয় নয়। শুধু আকারকে উঠাচ্ছি আমরা, অন্য কোনো কিছু উঠাচ্ছি না। যথার্থ, শুধু মাঝখানে স্বরধ্বনি আকার, আকারকে উঠাই দেন, তাহলে প্রথমে কি থাকবে, যথ, এরপরে থাকবে থয়রেত। দেখুন
আমি কি করেছি, প্রথমে শব্দের মাঝখানে স্বরধ্বনি আকার পেয়েছে, আকার উঠিয়েছি। গুড, এখন আমি সূত্র ফলো করব। এখন আমি সূত্র শাহাদাত হোসেন লিখে ফেলছেন, বিদ্যা যোগালয়, থ্যাংক ইউ। এটা মুখস্থ করা যাবে না, স্যার আমরা বলুন। নমস্কার স্যার। জি জি বলুন। হ্যাঁ নমস্কার। স্যার স্যার কেমন আছেন? ভালো আছি, বলুন। স্যার বলছিলাম যে এগুলো হচ্ছে স্যার আজকের লেকচারের বহির্ভূত, স্যার বলতে পারি কথাগুলা? যেমন স্যার হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি গ্রুপের আর কি আমাদের বেচের একজন মেন্টর আছেন। তো হচ্ছে স্যার আমাদের তো অনেক প্রবলেম হয় বিভিন্ন বিষয়ে, শীট বলেন, তারপর হচ্ছে বিভিন্ন কুইজ দেওয়া হয় স্যার, ওইখানে অনেক সময় হয় কি অ্যান্সার গুলো ভুল থাকে আর কি। তো just আমরা যদি স্যারদের সাথে যোগাযোগ করতে চাই কিংবা মেন্টরকে যদি মেনশন দেওয়া হয়, স্যার কোনো রিপ্লাই আসে না। অনেক সময় হয় কি স্যার পড়া রিলেটেড অনেক প্রবলেম হয়, 4-5 দিন 7-8 দিন চলে যায়, কিন্তু এগুলো কোনো সলভ আমরা পাই না আর কি। তো স্যার আমরা তো চাইলে ডিরেক্টলি ওনাদের সাথে যোগাযোগ করতে পারি না। তা আপনাকে ক্লাসের সুবাদে বললাম আর কি, যদি প্রবলেমটা কোনোভাবে সলভ করা যায় বা এরকম যদি সলিউশন থাকে আর কি আপনাদের কাছে, যে ওগুলো কিভাবে সলভ করতে পারবো। Okay. যদি বাংলায় প্রবলেম হয় মাঝখানে কমেন্ট করবেন, আমি কমেন্টের মধ্যে যে কোনো অধ্যায়ের যে কোনো পার্টের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার তথ্যটা, আপনার প্রশ্নটা আমি কর্তৃপক্ষকে জানাবো, দেখি ওনারা কি সলিউশন দেয়। পরবর্তী যেই দিন যে স্যার আসবে ওনাকে বলবেন জায়গা স্যারকে জানিয়েছিলাম, দেখেন কি সলিউশন বিদ্যাবাড়ি আপনাকে দেয়। ওকে, এখন আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসুন, আমার দরকার কি দেখুন, আপনাকে একটা নিয়ম যদি বুঝেন বাকি সব এমনি অটো বুঝবেন। এটা যদি না বুঝেন, একটা বুঝবেন না, আজকের ক্লাসে আপনি জিরো। একটা নিয়ম ভালো করে বুঝুন, একটা নিয়ম যদি বুঝেন পুরো সন্ধি বুঝবেন। একটা নিয়মে যদি প্রবলেম হয় তাহলে পুরো নিয়মটাই প্রবলেম, পুরো সন্ধি প্রবলেম। সব মুখস্থ করতে হবে, কিন্তু সন্ধি তো মুখস্থের বিষয় না। সন্ধি হচ্ছে কি বুঝার বিষয়। সন্ধিটা হচ্ছে কি মূলত বুঝার বিষয়, সন্ধি কিন্তু মুখস্থের বিষয় না। তাহলে আমরা একটু দেখবো কাকে উঠাইছি। শব্দের মাঝখানে আকার ছিল, আকারকে উঠিয়েছি। আকার কোথানোর পর আমরা কি করবো, আকারের সূত্রে যাব। আকারের সূত্রে গেলে কি হয়, আকারের সূত্র কি বলে, যেহেতু আমরা আকারকে উঠাইছিলাম, এই যে আকারকে উঠাইছি, এই আকারের সূত্রে যাব। আকারের সূত্রে বলে বিচ্ছেদের আগে আপনি অ অথবা আ বসাবেন, অ অথবা আ। বিচ্ছেদের আগে আপনি কি বসাবেন, অ অথবা আ বসাবেন। বিচ্ছেদের পরে আপনি কি বসাবেন, অ অথবা আ বসাবেন। বিচ্ছেদের আগেও অ আ, বিচ্ছেদের পরেও অ অথবা আ, আপনি দুইটাই বসাইতে পারবেন। তবে মাথায় রাখবেন একটা দিয়ে সঠিক, আরেকটা দিয়ে ভুল হবে, কারণ সে একটা শব্দ ছিল। একটা শব্দকে আপনি আলাদা করেছেন, আলাদা দুটো স্বাধীন শব্দ ছিল, আপনি জোড়া লাগিয়েছেন। সন্ধি মানে জোড়া লাগানো। তাহলে দেখুন এখানে কি দিলে সঠিক, বিদ্য অ দিলে সঠিক, নাকি বিদ্যা আ দিলে সঠিক? বিদ্য, ভিতরে অ লিন বর্ণ এমনিই থাকে প্রত্যেকটা বর্ণের ভিতরে। প্রথম ক্লাসে মেবি যাদেরকে পড়িয়েছে আমি বলে দিয়েছি ধ্বনির ক্লাসে, প্রত্যেকটা অ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। 10টা বর্ণের কার আছে, একটার কার নাই। কোনটার কার নাই? অ। কারণ এই অবর্ণটা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে মিশে থাকে, তাই এটাকে বলে লিন বর্ণ বা বিলীন বর্ণ বা নীলিন বর্ণ। ক, অ, চ, অ, ল, অ, ম, অ, সবগুলো ব্যঞ্জন বর্ণের ভিতরে কি থাকে, ও টু এমনি আছে অ। তাই অ কোথাও দিয়ে দেখাতে হবে না যে এখানে অ দিয়েছি, এটা দেখাতে হবে না। তাহলে মূল শব্দ কি বিদ্য নাকি বিদ্যা? বিদ্যা শব্দের কোনো অর্থ নাই, বিদ্যা আকার দিলে অর্থ হয়। অলয়, অলয় শব্দের কোনো অর্থ আছে কিনা? অলয় শব্দের কোনো অর্থ বাংলা ডিকশনারি দিতে পারে না, তো অলয় শব্দের কোনো অর্থ নাই। আর এখানে অ দিতে পারবো, আমি আও দিতে পারবো, আমার অধিকার, আমার হাতে দুইটাই আছে, কিন্তু অলয় দিলে কি অর্থ মিলে না, তো এখানে আলয় দিতে হবে। হিম নাকি হিমা, মূল শব্দ কোনটা, হিম নাকি হিমা? মূল শব্দটা হচ্ছে হিম, বরফ, ঠান্ডা। এরপরে কি হবে, এখানে অ এমনি আছে ওটু, এই যে লিন বর্ণ এই জন্য আছে। অলয় নাকি আলয়? হিম যোগ আলয়, হিমালয়। নব, অ নব নতুন, অ ভিতরে আছে, আর কিছু দিতে হবে না। এরপরে কি আছে, অন্ন, অন্ন শব্দের অর্থ খাবার। এখানে যদি আকার দেন তাহলে কিন্তু অর্থ মিলে না, অন্য এর কোনো অর্থ নাই। মূল শব্দ কি যথ নাকি যথা? যথা, এটা একটা হচ্ছে অব্যয়। এরপরে কি অর্থ দিব নাকি আর্থ দিব? অ দিলে অর্থ মিলে, তাহলে যথা যোগ অর্থ, যথার্থ। তাহলে দেখুন এই 4টা শব্দ বুঝেছেন কিনা, একটু কমেন্ট করবেন প্লিজ, এই 4টা শব্দ বুঝেছেন কিনা। সন্ধি মানে আলাদা, দেখুন আলয় অর্থ ঘর, বিদ্যা মানে বিদ্যা। আলয় অর্থ ঘর, হিম মানে ঠান্ডা, ঠান্ডার ঘরকে বলে হিমালয়, বিদ্যার ঘরকে বলে বিদ্যালয়। একটু কমেন্ট করতে হবে যে আপনি বুঝতে পারতেছেন কিনা, 4টা উদাহরণ বুঝেছেন কিনা। আপনি, আমি জানি 4টাই মুখস্থ পারেন, কিন্তু আপনি বুঝেছেন কিনা যে সন্ধিটা কি করে হলো, এটা বুঝেছেন কিনা?
আরেকটু বোঝান। ওকে, দেখুন বিদ্যালয় শব্দের মাঝখানে একটা আকার আছে ষড়ধ্বনি, এটাকে উঠাই দিলাম। তাহলে এই যে কালো কালিটা থাকে প্রথমে কি বিদ্য, এরপরে থেকে লয়। এখন যেহেতু আকারকে উঠাইছি তাই আকারের সূত্র দেবো। আকারের সূত্র কি বলে? প্রথমে অ আ, এরপরে অ আ। তাহলে মূল শব্দ কি বিদ্য নাকি বিদ্যা? আ দিলে সঠিক, তাই আমি আ নিয়েছি। অলয় নাকি আলয়? আলয়, আ নিলে সঠিক। তাহলে বিদ্যা আ আর আলয় আ, এই দুই লাল কালি যেটা দেখা যাচ্ছে আকার আর আকার মিলে এখানে আকার হয়েছে। হিমালয়, হিম যুগ আলয়, হিমালয়। তাহলে হিম এটা মূল শব্দ, আলয় মূল শব্দ। দেখুন আলয় একটা স্বাধীন শব্দ, তার সাথে বিদ্যা বসাইলে বিদ্যালয়, হিম বসাইলে হিমালয়, পতিতা বসাইলে পতিতালয়। আপনি যাকে বসাবেন তাকে নিয়েই সে শব্দ গঠন করবে। তার মানে এই সন্ধি হয়েছে। যখন বিচ্ছেদ করবেন যেখানে জোড়া ছিল সেই জোড়াটাকে একটু খোঁচা দিয়ে ভেঙে দিবেন, তাহলেই হবে, তাহলেই সেটা হবে। আপনার কাজ হচ্ছে এটা। সন্ধি মানেই হচ্ছে যুক্ত দুটা স্বাধীন শব্দ, আপনি জোড়া লাগাইছেন, এখন আপনার কাজ হচ্ছে ভেঙে দেওয়া। সন্ধি করার সময় দুটি আলাদা অংশ অর্থ ঠিক রাখা লাগবে, অবশ্যই 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 লাগবে। আলাদা দুটা স্বাধীন শব্দের জোড়া লাগাইছিলেন, তাই সে সন্ধি হয়েছে। এখন আপনি যদি আলাদা অর্থ না করেন তাহলে তো সন্ধি হবে না। আমি যদি বলি বিদ্যাল যোগ অন্তস্ন অ, অর্থ হবে না। তাহলে বিদ্যালয়, অর্থ হবে না। তার মানে দুইটা স্বাধীন শব্দকে আমরা জোড়া লাগিয়েছি। সবাই এই চারটা উদাহরণ বুঝেছেন কিনা এটা আগে কমেন্ট করুন, যে এই দুইটা জিনিস আপনি বুঝেছেন কিনা, চারটা উদাহরণ। আপনি পড়ালেও বুঝবো না এমন হয়, হ্যাঁ? আচ্ছা, পড়ানো সেই, ওকে, থ্যাংক ইউ। তাহলে 2 নম্বরে যাবো আমরা। 2 নম্বর নিয়মগুলো আপনাকে দেখতে হবে। বোর্ড বই ধরুন, যাদের কাছে বোর্ড বই আছে ওনারা একটু ধরুন। কি আছে 2 নম্বর নিয়মটা কি? কমেন্টে লিখুন। 2 নম্বর নিয়মটা কি লেখা আছে? 1 নম্বরে পেয়েছেন অকার কিংবা আকারের পরে, অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। 2 নম্বর নিয়মে কি লেখা আছে কমেন্টে লিখুন। 2 নম্বর নিয়মে কি লেখা আছে কমেন্টে লিখুন। 2 নম্বর নিয়মটা কি লেখা? আমি স্ক্রিনে লিখে রাখছি। অ আ, অ আ মানে ডট প্লাস রসই বা দীর্ঘ থাকলে কি হয়? এ। আপনি বোর্ড বইয়ের সাথে মিলান। অ আ প্লাস রসু বা দীর্ঘ থাকলে কি হবে? ও। 4 নম্বরে অ আ প্লাস রি থাকলে কি হবে? অর। আমি বোর্ড বই বলছি, বোর্ড বই থেকে মিলান। অর। অ আ প্লাস রিত থাকলে কি হবে? আর। অ আ প্লাস রিত থাকলে কি হবে? আর। অ আ প্লাস এ বা ওই থাকলে কি হবে? ওই। যদি বোর্ড বইয়ের সাথে আমার নিয়ম না মিলে কমেন্টে লিখবেন স্যার নিয়ম মিলতেছে না, নিয়ম মিলতেছে না, এটা কিন্তু লিখতে হবে আপনাকে। আর মিলে কিনা এটাও আপনি মিলাবেন। আপনার কাজ খাতায় লেখা না, একটা স্ক্রিনশট নেবেন। আর যদি লিখতে চান সময় দিব। এখন লিখানো লেখা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে বোর্ড বই মিলানো। কারণ আপনার প্রশ্ন করবে যিনি প্রশ্ন করবেন প্রাইমারির, কারাগার করব, কারাযোগ আগার, কারাগার, তাহলে উনি বোর্ড বই থেকে প্রশ্ন করবে। গুড, তাসলিমা বেগম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এটা জানতে যাচ্ছি, এটা একটু পরে আসবো আমরা, এটা 8 নম্বরে যাব। অকার কিংবা আকারের পরে, এরপরে রসু বা দীর্ঘ থাকলে এরপরে কি হবে? দীর্ঘকার। এরপরে দেখুন রসি বা দীর্ঘইকারের পরে যদি রসি বা দীর্ঘইকার থাকে উভয় মিলে কি হয়? দীর্ঘই। তাসলিমা বেগম আপনি এটা লিখেছেন। এরপরে দেখুন রসি বা দীর্ঘইকারের পরে যদি অন্য স্বর অথবা ভিন্ন স্বর থাকে, অন্য স্বর অথবা ভিন্ন স্বর থাকে তাহলে কি হবে? জফলা হবে। রসু বা দীর্ঘকারের পরে যদি রসু বা দীর্ঘকারের পরে যদি রসু বা দীর্ঘকার থাকে উভয় মিলে হবে দীর্ঘ উকার, উভয় মিলে হবে দীর্ঘ উকার। রসু বা দীর্ঘকারের পরে যদি অন্য স্বর বা ভিন্ন স্বর থাকে, অন্য স্বর অথবা কি ভিন্ন স্বর থাকে তাহলে হবে বফলা। এখন কমেন্ট করুন আপনার বইয়ের সাথে এই নিয়মগুলো মিলেছে কিনা। মহাশয়, মহাশয় কি করে হলো? মহাশয়, টুম্পা উত্তর দিব। আগে আমাকে কমেন্ট করে জানান আপনার এই সূত্রগুলো বইয়ের সাথে মিলেছে কিনা, একটা সূত্র বইয়ের বাইরে থেকে আসে কিনা। আমি আমার কিছু পড়াই না, আমি শুধু বইটাকে পড়াই, নিয়মটাকে পড়াই। কমেন্ট করতে হবে 112 জন, কিন্তু কমেন্ট করেন 3 থেকে 4 জন। বাকিদের প্রবলেমটা কোথায় আমি বুঝি না। আপনাকে একটু অংশগ্রহণ করতে হবে, আপনাকে আমার ক্লাসে একটু অংশগ্রহণ করতে হবে। আমরা বিদ্যাবাড়িতে একটা জিনিস এনশিওর করি যে আমার স্টুডেন্ট বুঝতেছে কিনা, আপনার চাকরি নিশ্চিত হচ্ছে কিনা। প্রশ্ন কোন কিতাব থেকে আসবে আমি জানি না, কিন্তু এই নিয়মের বাইরে থেকে আসবে না আমি এটা জানি। মিলছে? কিন্তু উল্টাপাল্টা ন, বোর্ড বইয়ের সাথে উল্টাপাল্টা হবে না। সোমা আক্তার ভালো করে দেখুন, কোনো দিন উল্টাপাল্টা হবে না। উল্টাপাল্টা কেন হবে? কোনটা উল্টাপাল্টা হয়েছে আমাকে নিয়মটা বলেন, যে এই নিয়মটা উল্টাপাল্টা হয়েছে। নো, সোমা আক্তার তার নিচেরটা কি লিখছেন একটু বলবেন? হ্যাঁ বলবো। এটা কোন বই থেকে দেখতে বলছেন? 9-10 এর বোর্ড বই থেকে, 9-10 এর পুরাতন বোর্ড বই।
পুরাতন বই তো স্যার 4টা পাচ্ছি। পুরাতন বোর্ড বইয়ে 4টা পাবেন কেন? পুরাতন বোর্ড বইয়ে 4টা কেন পাবেন? তৎসম ষড়সন্ধি বের করুন, তৎসম ষড়সন্ধি। পুরাতন বোর্ড বইয়ে তৎসম ষড়সন্ধি একটাও চেঞ্জ হবে না। আপনি এটা না বলা পর্যন্ত আমি ক্লাস নিচ্ছি না। আমাকে এটা এনশিওর করবেন যে বোর্ড বইয়ের সাথে মিলেছে কিনা। আমার কাছে বোর্ড বইয়ের পিডিএফ আছে, পুরাতন থাকলে মিলবে, যদি না মিলে আপনার বইয়ে প্রবলেম, বই আপনার বোর্ড বই না, অন্য কোনো বই নিয়েছেন। যদি একটাও না মিলে, এরকম যে একটাও মিলতেছে না, একটা খালি শুধু অমিল, তাহলে আপনার বইয়ে প্রবলেম। কি স্যার মিলেছে? ওকে, আমি এতটুকু নিশ্চয়তা আমি জানতে চাচ্ছিলাম যে মিলছে কিনা। 11 পর্যন্ত বাকি আছে, কিন্তু ওটা পড়ে আগে বেসিকটা শেষ করেন। ওকে, এখন আমরা একটা একটা করে নিয়মে যাব। তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে 2 নম্বর নিয়ম কি? একার। শুভেচ্ছা, শুভেচ্ছা। আমার কাজ হচ্ছে আজকের ক্লাসে প্রত্যেকটা নিয়মের উদাহরণগুলো বোঝানো। এখন যদি এটা ভাবেন যে আমি একটা নিয়ম বাদ দিয়ে পুরো বই বুঝাবো, এটা কঠিন। আপনি দেখুন প্রত্যেকটা নিয়ম থেকে বুঝতেছেন কিনা। আর যেটা না বুঝবেন আমাদের সলভ ক্লাসে আমি সব বুঝাবো। সলভ ক্লাসে এইগুলো প্রত্যেকটা নিয়ম থেকে একাধিক প্রশ্নের উত্তর দেব। কিন্তু আজকে যদি আমি একটা নিয়ম থেকে 5টা 7টা 10টা করে উদাহরণ বোঝাতে যাই, আমি ষড়সন্ধি শেষ করতে পারবো না। এই সবগুলো নিয়ম বোঝাতে হবে, আরো নিয়ম আছে ষড়সন্ধি, এরপরে ব্যঞ্জন সন্ধি, এরপরে বিসর্গ সন্ধি। এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যতটুকু প্রশ্ন আছে। গুড, শুভযোগ ইচ্ছা, থ্যাংক ইউ, লিখে ফেলছেন। এখন আসুন, শুভেচ্ছা শব্দের মাঝখানে কি আছে? একার। একারটা কি ভয়ের আগে নাকি পরে? কমেন্টে লিখুন। একারকে উঠাই দেন, তাহলে প্রথমে থাকে শুভ, এরপরে থাকে ছা। যথেষ্ট। একারকে উঠাই দিবেন, তাহলে প্রথমে থাকে যথ, এরপরে থাকে ষ্ট। একটু বুঝাই। একার কখনো দেখতে দেখা যাচ্ছে থয়ের আগে, বাস্তবে আগে না, বাস্তবে পরে। তার কখনো বর্ণের আগে বসে না। এটা 9 10 বলবে নতুন। এটা থেকে আজকেরটা চলবে, কিন্তু পরেরটা চলবে না। গুড, তাসলিমা বেগম। এটা আজকের জন্য পড়েন, কিন্তু আপনি পড়বেন বোর্ড বই পুরাতনটা। এটা দিয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই পড়াচ্ছি আমি, এই বইটাই পড়াচ্ছি, কিন্তু এটা নতুন বই, এখানে মাত্র 2 পৃষ্ঠায় সন্ধি শেষ করে দিয়েছে। আর পুরাতন বইয়ের মধ্যে 7-8 পৃষ্ঠা লিখছে সন্ধি। হ্যাঁ, সবসময় বর্ণের পরে বসে। যেমন আমি যদি বলি বয়াকার বা, এটা ঠিক আছে। যদি বলি আমি আকার ব, এটা ভুল। আকার ব হয় না। এখন লিখলাম রসইকার ব, হয় না। তাহলে কি বই রসইকার বি। কার আগে আসলেও অবস্থানটা তার পরে। দেখা যাচ্ছে এখানে কারটা হয়ের আগে, বাস্তবে আগে না, বাস্তবে পরে। তাহলে একারকে উঠাই দিলে যথ, এরপরে ষ্ট। উঠাইছেন কাকে? একারকে। একারের সূত্রে যাবেন। একারের সূত্রে কি বলে? বিচ্ছেদের আগে ডট মানে অ আ, এরপরে রসই বা দীর্ঘই। প্রথমে কি বসাবেন? বিচ্ছেদের আগে অ বা আ বসাবেন, অ বা আ। পরে কি বসাবেন? রসই বা দীর্ঘই। তাহলে মূল শব্দ কি? শুভ। অ দিলে সঠিক। যথ নাকি যথা? যথা। ইচ্ছা বানানে হচ্ছে রসই, ইষ্ট বানানে হচ্ছে রসই। অনেক কঠিন। তো কখন রসৌ বা দীর্ঘকার হবে? হ্যাঁ, এইটা হচ্ছে উত্তর। বানানটা কোন কার দিয়ে গঠিত? রসইকার দিয়ে নাকি দীর্ঘইকার দিয়ে? এইটা হচ্ছে মেন। যেমন ইচ্ছ বানানে রসইকার, এখানে দীর্ঘই হবে না। ইষ্ট বানানে রসইকার, এখানে দীর্ঘই হবে না। ঈশ্বর বানানে দীর্ঘই, এখানে দীর্ঘই হবে। এইটা আপনাকে বুঝিয়ে বুঝে উত্তর দিতে হবে, বুঝে বুঝে। এটা কিন্তু 9 10 বই। এটা কিন্তু 9 10 বই। আপনি কিন্তু 9 অধ্যায় পড়তেছেন, যদিও সবাই প্রায় মাস্টার্স কমপ্লিট, যদিও সবাই মাস্টার্স পাস করেছেন, কিন্তু আপনি পড়তেছেন কিন্তু 9 10 বই। 9 10 থাকতে যা পড়া দরকার ছিল সেটা কিন্তু পড়তেছেন। আমি আজকে ক্লাসে অর্থ বলে দিচ্ছি, অথবা আপনি এরপরে গুগল অথবা ডিকশনারি দেখবেন। যদি অর্থ না বুঝেন যে রসই হবে নাকি দীর্ঘই হবে, এটা একেবারে আপনার কমন সেন্সের উপর ডিপেন্ড করবে। যে আপনি এই জীবনে যেই নলেজ অর্জন করেছেন, যে জ্ঞান অর্জন করেছেন, তার উপর নির্ভর করবে। রবীন্দ্রতে রসই না দীর্ঘই একটু পরে দেবো আমি। রবীন্দ্র যাবো দীর্ঘইকারের নিয়মে। পাস করি নাই, আপনি কি বাচ্চা মানুষ? পড়বেন, পাস করবেন। এখনো করেন নাই তার মানে করবেন। মানে ভর্তি শেষ মানে অনার্স শেষ করেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন। আর 9 10 পড়াশোনা তো আর এখানে কেউ আসেন নাই যে আমি 9 10 পড়ি না। 2021 সালের বই চলবে না, চলবে না। 2021 আগে 20 আগেরটা পড়বেন, 20 থেকে যে কোনো একটা। 21 সালেরটা হবে না। ওকে, এটা শেষ। তাহলে এখন যাবেন সূর্যোদয়। এই যে একটা শব্দ লিখলাম, সূর্যোদয়। সূর্যোদয় শব্দের মাঝখানে স্বরধ্বনি কি আছে? কমেন্টে লিখুন। যতোচিত শব্দের মাঝখানে স্বরধ্বনি কি আছে? একটু কমেন্টে লিখবেন। উকার আছে, স্বরধ্বনি কি আছে? উকার। তাহলে এখন উকারকে উঠাই দিলে প্রথমে কি থাকে? সূর্য, এরপরে কি থাকে? দয়। যতোচিত প্রথমে কি থাকে? যথ, এরপরে কি থাকে? চিত। আমরা কাকে উঠাইলাম? উকারকে উঠাইলাম। বলুন, কাকে উঠাইলাম? উকারকে উঠাইলাম। উকারকে উঠাইলে আমাকে কি করতে হবে? উকারের সূত্রে যাবেন।
উকারের সূত্র কি বলে? প্রথমে অ আ, এরপরে হ্রস্ব বা দীর্ঘ। তাহলে মূল শব্দ কি? সূর্য নাকি সূর্যা? সূর্য অ দিলে সঠিক, সূর্য অ দিলে সঠিক, যথ নাকি যথা, আকার দিলে সঠিক। এরপরে উদয় বানানে হচ্ছে রসু, উচিত বানানে হচ্ছে রসু। তাহলে দেখুন আপনি পারেন, মুখস্থ পারেন অধিকাংশ। আমি যদি বলি 112 জন আছেন ক্লাসে, তার মধ্যে শতকরা অন্তত পক্ষে 70% এটাও জানেন সূর্যোদয় কোথায়, সূর্যোদয়। কিন্তু হ্যাঁ চলবে, 2016 চলবে। আচ্ছা এখন আসুন, যথাযোগ উচিত, যথোচিত। আপনারা কমেন্ট গুলো বাংলায় করবেন, ইংরেজিতে না, বাংলিশ করবেন না, ব্রজবলির মতো হয়ে যাচ্ছে কিন্তু। স্যার এটা আরেকবার বলেন। ওকে, আপনারা কিন্তু ব্রজবলির মতো বলছেন, বাংলা এবং মৈথিলি ভাষা মিশ্রণ, লিখতেছেন বাংলা শব্দ কিন্তু লিখতেছেন ইংরেজি ভাষায়। এটা না, বাংলায় লিখবেন। স্যার এটা আরেকবার বলেন। গুড। মূল শব্দটা হচ্ছে যথ, না মূল শব্দটা যথ। দেখুন এখানে উকার আছে, উকারকে উঠাই দিলে কি থাকে? যথ, যথ। এরপরে থাকে চয় রসিকার চিত, চিত, এই যে চিত। উকারকে উঠাইছেন, তাই উকারের নিয়ম আগে কিন্তু 1 নাম্বার বোঝাইছে, ওই 1 নাম্বার নিয়ম যদি বোঝেন বাকি সব বুঝবেন। উকারের নিয়মে প্রথমে অ আ, এরপরে রসু বা দীর্ঘ। তাহলে এখানে যথা দিলে সঠিক, উচিত রসু বানানে উচিত। প্রথমে অ আ, এরপরে রসু দীর্ঘ। আপনি শুধু 9 সালে বইয়ে কি হবে? 20 সাল বা তার আগের যে কোনো বই চলবে, 21, 22, 23 হলে চলবে না। ওকে, এরপরে যাবেন, এরপরে তো যাবেন, 2টা নিয়ম পড়েছেন। 2 নম্বর নিয়মের পরে কি আছে? 3 নম্বর নিয়ম কি? রি। রি কি? অকার কিংবা আকারের পরে যদি রিত থাকে, রি থাকে, তাহলে কি হয়? অর। 4 নম্বরে কি? রিত থাকলে কি হবে? আর হবে। অকার কিংবা আকারের পরে যদি রি থাকে অর, আর রিত থাকলে কি হবে? আর হবে। গুড, আমরা একটু দেখছি। লিখলাম হচ্ছে উত্তমন, গুড বইয়ের মধ্যে লেখা আছে উত্তমন, অধমন। এটা বিচ্ছেদ করে দেওয়া নাই, নিচে দেখুন লেখা, বিচ্ছেদ করে নাই, আমি করে দিচ্ছি। দেবযুগ ঋষি, দেবর্ষি লেখা আছে, মহাযুগ ঋষি, সপ্তযুগ ঋষি, রাজযুগ ঋষি, এটা লেখা আছে। কিন্তু আজকে আমি ওটা যাচ্ছি না, আমি নিচে থেকে দেখুন, 9 10 বুঝবে যাদের হাতে, তার নিচের লাইনে দেখুন 2টা শব্দ আছে, উত্তমন। এখন এখানে কি আছে? প্রথমে অ, এই প্রথমে কি আছে? উত্তম মূর্ধন্য, অধম মূর্ধন্য। কাকে উঠাইলাম, কি উঠাইলাম, কিভাবে উঠাইলাম, কিসের ভিত্তিতে উঠাইলাম? এখন আমি জবাবদিহি করব। বলুন, উত্তম ভিতরে কি আছে? একটা অ, এরপরে আছে রেফ, রেফ মিলে হয় অর। উত্তমর, মর, অর, মর, অর, মর, অর, উত্তমর। শব্দ উচ্চারণ করতে গেলে ভিতরে একটা অর উচ্চারিত হয়। এই অরটাকে উঠাই দিবেন, অরটাকে উঠাই দিলে প্রথমে থাকে উত্তম, এরপরে থাকে হচ্ছে মূর্ধন্য। প্রথমে থাকে অধম, এরপরে থাকে মূর্ধন্য। পরের নিয়মে কি বলছেন? প্রথমে অ আ, এরপরে রি। মূল শব্দ কি? উত্তম নাকি উত্তমা? উত্তম। অধম নাকি অধমা? অধম। এরপরে কি দেবেন? শুধু একটা রি বসাবেন, তাহলে অর্থ হয়ে যাবে উত্তম যুগ ঋণ, অধম যুগ ঋণ, উত্তম যুগ ঋণ, অধম যুগ ঋণ। তাহলে উত্তমন বলতে আপনি কাকে বুঝেন? ক্ষুধার্ত। কি লিখছেন? আঞ্জুমান আড়া, বুঝাচ্ছি ক্ষুধার্ত। হ্যাঁ, ওকে। এখন আসুন, যে আপনার কাজ হচ্ছে এই 2টা বুঝছেন কিনা কমেন্টে লিখুন। এই উত্তমন বলতে উত্তম মানে ভালো, ঋণ মানে ঋণ, অদম মানে খারাপ, ঋণ মানে ঋণ। খারাপ ঋণ মানে সুদী লেনদেন, 10 টাকা ধার দিয়ে 11 টাকা নিয়েছেন। আর উত্তম ঋণ হচ্ছে কর্জে হাসানা, 10 টাকা ধার দিয়ে 6 মাস 1 বছর পরে 10 টাকায় নিয়েছেন, এটার নাম হচ্ছে উত্তম ঋণ। আর অদম ঋণ মানে ওই যে সুদ নিয়েছেন, অতিরিক্ত নিয়েছেন। আচ্ছা, এরপরে যাবেন হচ্ছে ক্ষুধার্ত। এখানে ভাঙবো কোথায়? ক্ষুধার্ত, এরপরে লিখলাম হচ্ছে শীতার্থ। এখানে কোথায় ভাঙবো বলুন? এখানে আমি ভাঙবো কোথায়? এখানে ভাঙবো হচ্ছে আকার আর রেফ, 2টা মিলে কি হয়? আকার আর রেফ। আর এই যে নিয়মটা এখানে ফলো করবেন, অরের পরে কি নিয়ম? আর। আর কে ভাঙবো? ক্ষুধার্ত। স্যার এতদিন তো মুখস্থ করলাম, এভাবে কখনো পড়িনি। হ্যাঁ অবশ্যই এটাই নিয়ম, এর বাইরে যেটা আছে সব ভুল, এর বাইরে এটা ভুল। আপনি বুঝুন, আপনি মুখস্থ করলে ভালো, যেটা মুখস্থ করেছেন কাজে আসবে, যে কাজে আসবে না বিষয়টা এরকম না। আপনি যেটা হচ্ছে ক্ষুধাযুক্ত ঋত, থ্যাংক ইউ, ক্ষুধাযুক্ত ঋত, এটা একটু মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কাজে আসবে, একটু বুঝতে হবে। উত্তমরণ, উত্তমন, উত্তম অ আর রেফ অর, অরকে উঠাই দিলে প্রথমে থেকে অধম, এরপরে থেকে মূর্ধন্য। এই অরের নিয়মে প্রথমে অ আ, অধম, অ দিলেই সঠিক, উত্তম, অ দিলেই সঠিক, আ দিতে হয় না। এরপরে রি বসাইতে হয়, রি দিলে ঋণ, রি দিলে ঋণ। উত্তম যুগ ঋণ মানে ভালো ঋণ, অদম যুগ ঋণ মানে হচ্ছে খারাপ ঋণ। ওকে, সিদ্ধার্থ, থ্যাংক ইউ। উদাহরণ অনেকে বিচ্ছেদ করে দিয়েছেন, থ্যাংক ইউ। এখানে আর কি উঠাই দিলে প্রথমে কি থাকে? খুদ,
এরপরে কি থাকে শুধুমাত্র ত, শীতার্থ। আর কে উঠাই দিলে প্রথমে থাকে শীত, এরপরে কি থাকে ত। উঠাইছেন কাকে? আর কে? আর এর নিয়মে প্রথমে কি দিবেন? অ আ, এরপরে দিবেন ঋত। আর এর নিয়মে প্রথমে কি দিবেন? অ আ। খুদ না ক্ষুদা, ক্ষুদা। শীত না সীতা, শীত। এরপরে একটা ঋ দিলে কি হয়ে যাবে? ঋত। ঋ দিলে কি হবে? ঋত। এখন আপনি এই শব্দটা বারবার বারবার প্রাইমারিতে আসে, আর আপনি এখানে একটু কনফিউজ হবেন যে আমি যে পড়েছি বিদ্যাযুগ আলয় সমান সমান বিদ্যালয়, হিমযুগ আলয় হিমালয়, তাহলে কেন বিদ্যাযুগ আর মানে ক্ষুদাযুগ আর্ত হবে না, কেন ক্ষুদাযুগ কৃত হবে? আপনি দেখুন জোড়া আপনার কোথায় থাকে? এই যে ধরুন আমার হাতে একটা ঘড়ি আছে, এখানে একটা জোড়া আছে, জোড়াটা খুলে দিলাম, চাপ দিলাম, খুলে গেল, কিন্তু আবার লাগাই দিলাম, লেগে গেল। এখন এখানে আমার জোড়া নাই, এখানে আমি এই পাশে ধরলাম আর আপনি ওই পাশে দিবেন। তার মুছে ফেলার আগে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিবেন। ওকে, লেখা শেষ হলে নিয়ে নেবেন। বুঝি নাই স্যার, আর এর নিয়ম, আর এর নিয়ম আবার বোঝাবো, আর এর নিয়ম বোঝাবো, বোঝানো শেষ হয়নি। এখানে আমি ধরলাম আর এখানে আপনি ধরলেন, দিলাম টান, খুলে যাবে, কাজে আসবে। সন্ধি মানে কি? যেখানে জোড়া আছে জোড়াটা আপনাকে দেখতে হবে, আমার জোড়াটা লেগেছিল কোথায়, সেই জায়গায় খুলতে হবে। একই কথা, ভয়ার্থ, ক্ষুধার্থ, শীতার্থ, তৃষ্ণার্থ, পিপাসার্থ সব একই, একটা বুঝেন। এই আকার আর রেখ দুইটাকে উঠাই দিলে প্রথমে থাকে শীত, এরপরে থাকে ত। ক্ষুধা, কালো কালি যেটা, খুদ, এরপরে থাকে ত। আর এর নিয়মে প্রথমে কি দিবেন? অ আ। মূল শব্দ হচ্ছে ক্ষুধা, আকার দিয়েছেন। শীতের মধ্যে কিছু বসবে না, শীত এমনি সঠিক। এরপরে ঋত বসাইতে হয়। এই যে একটা রি আছে, তাহলে ত তো আছেই, একটা রি দিলে কি হবে? ঋত। আমার লাগবে কি? ঋত। এখানে তো আছে, তাহলে একটা রি দিলে কি হবে? ঋত। আমি একটু ভুলভাবে ভাঙ্গি, এটা যদি আমি 1 নম্বর নিয়ম অনুযায়ী ভাঙ্গি তাহলে কি হয় দেখুন তো? শীত। আকার উঠাই দিলে এখানে থেকে তৈরি। 1 নম্বর নিয়মে অ আ, এখানে দিলাম শীত, তারপরে কি আছে? অ আ, দিলাম এখানে আ, তাহলে কি হলো? শীত যুগ আত্ম। অপশনে গিয়ে 1 নম্বরে দেখবেন শীত যুগ আত্ম লেখা, শীতার্থ। আত্ম শব্দের অর্থ হচ্ছে দরিদ্র, আর ঋত শব্দের অর্থ হচ্ছে কাতর। ঋত শব্দের অর্থ কি? কাতর। এখন আপনাকে মাথায় রাখতে হবে শীতার্থ বলতে আপনি কাকে বোঝেন? শীতে কাতরকে বোঝেন নাকি শীতে দরিদ্রকে বোঝেন? এই যে একজন কি লিখছেন, বিলকিস খাতুন, ভয়ার্থ, ভয় যুগ আর্ত, নাকি ভয় যুগ ঋত? আর্ত হবে না, ঋত হবে। ভয়ে কি আপনি কাতর হন নাকি ভয়ে আপনি দরিদ্র হন? ক্ষুধা পেয়েছে, সারাদিন খাই নাই, ক্ষুধা পেয়েছে, তাহলে আমি কি ক্ষুধাই দরিদ্র হয়ে যাব নাকি কাতর হব? লিখুন কোনটা হবে। মানুষের ক্ষুধা পেলে মানুষ কি দরিদ্র হয় নাকি কাতর হয়? আপনি ভয় পেয়েছেন, একটা সাপের লেজের মধ্যে পা দিয়েছেন, সাপ আপনার পায়ে একটা পেঁচ দিয়ে ধরে ফেললো, তাহলে আপনি কি ভয়ে গরিব হয়ে যাবেন নাকি কাতর হবেন? কোনটা হবে? তো দুইজনে কমেন্ট করেন, আমি বুঝি না, আপনাকে কমেন্ট করতে হবে। আমার ক্লাসটা অংশগ্রহণমূলক ক্লাস, আপনাকে অংশগ্রহণ করতে হবে। আপনি দেশের এক একজন এক এক প্রান্তে আছেন, আমি আছি রাজধানী শহরে। হ্যাঁ, আমি রাজধানী শহরে আছি, আমি কি করে বুঝবো যে আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন যদি কমেন্ট না করেন? আপনি চাকরির জন্য পড়তেছেন, আপনাকে একটু বুঝে পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে। আর একটা আবার বলেন, আরই তো বলতেছি টুম্পা, এই যে আকার আর রেখ দুটাকে উঠাই দিলে প্রথমে থাকে শীত, এরপরে থাকে ত। আর এর নিয়মে প্রথমে অ আ, শীত, অ এখানে, এরপরে হচ্ছে ত এর সাথে একটা রি দিবেন, তাহলে কি হয়ে গেল? ঋত। ক্ষুধার্ত, আ আর রেখ, আর কে উঠাই দিলে প্রথমে থেকে খুদ, খুদ, এরপরে থেকে ত। ত নিয়মে প্রথমে অ আ, দিলাম আ, এরপরে রি, দিলাম রি। খুদ যুগ ক্ষুধা যুগ ঋত। ক্ষুধা যুগ ঋত। আমিও কমন করেছি, একটু দেরি হচ্ছে। ওকে, না একটু কমেন্ট করবেন, দেরি হোক। আপনার কাজ ফোনে একটা হাত থাকবে ফোনে, আরেকটা হাতে কলম থাকবে, ওই যে বইয়ের মধ্যে দাগ দিবেন, লিখা দরকার নেই। জীবনে লিখলে লাভ কি যদি মাথায় না ঢুকে, মাথায় যদি না থাকে? পরীক্ষার হলে তো আপনার খাতা যাবে না, যাবে আপনার মাথা। মহাযুগ ঋত, মহাত্ম, মহাযুগ ঋত, মহাযুগ ঋত, ক্ষুধাযুগ ঋত, ক্ষুধার্ত। বাকি নিচে যে শব্দগুলো আছে বিচ্ছেদ করবেন। ভয় যুগ ঋত, ভয়ার্থ, পিপাসা যুগ ঋত, পিপাসার্থ, ক্ষুধা যুগ ঋত, ক্ষুধার্ত। এরপরে আর কি কি আছে দেখুন, সবগুলো বের করবেন, সবগুলো বের করেন। আমার আইটি অফিসার আসলে আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, কথা বলার সুযোগ দেবো, একটু আপনি হাত উঠায় রাখেন। ওকে, এই পর্যন্ত আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আর স্ক্রিনশট নিলে আমার বিচ্ছেদ শেষ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার বোঝানো শেষ হলেই আমি যেটা করব যে এটা মুছে দেব। ওকে, এরপরে যেমন আত্মার পরে কি আছে? ওই। আর এর পর নিয়মের পরে কি আছে? ও এর নিয়ম। আর এর নিয়মের পরে কি লেখা? ঐকারের নিয়ম। ঐকারের নিয়মটা আমরা কি করব? ঐকারের নিয়ম কি? প্রথমে অ আ, এরপরে এ ওই। বোর্ডের শীতে ওই পাশে নিয়মটা দেখুন, প্রথমে কি আছে? অ আ, এরপরে কি আছে? এ ওই, ও এর নিয়ম।
প্রথমে কি আছে অ আ, তারপরে এ ওই। তাহলে দেখুন একটা শব্দ লিখলাম জনৈক, একটা লিখলাম হচ্ছে মতৈক্য। ঐকারকে উঠাই দিলে প্রথমে থাকে জন, তারপরে থাকে ক। মতৈক্য ঐকারকে যদি উঠাই দেন তাহলে প্রথমে থাকে মত, তারপরে থাকে কয় জফলা। কাকে উঠাইছেন? ঐকারকে উঠাইছেন। এখন কি দিবেন? অ আ। বলুন এখন কি দিবেন? অ আ দিবেন। জন নাকি জনা? জন। মত নাকি মতা? মত। জনৈক মানে কি এ হবে না ওই হবে? এ। মতৈক্য মানে ওই হবে। কেন? আমি এও দিতে পারতাম, ওইও দিতে পারতাম। প্রথমে কেন এ দিয়েছি, পরে কেন ওই দিয়েছি? আমার অর্থ কি ছিল? জনৈক মানে কোনো একজন, এখানে ওই দিলে হবে না। মতৈক্য মানে হচ্ছে মতের মিল, ঐক্য, এখানে এ দিলে হবে না, ঐক্য। এ দিলে হবে না, এখানে কি দিতে হবে? ওই দিতে হবে। তাহলে জন যোগ এক, মত যোগ ঐক্য তোমার সমান মতৈক্য। আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট করেন এই দুটো বুঝছেন কিনা। পরমৌষধ, ঔকারকে উঠাই দেন তাহলে প্রথমে কি থাকবে? পরম, তারপরে কি থাকে? সদ। ঔকারের নিয়ম কি? প্রথমে অ আ, তারপরে উ ঔ। ঠিক আছে, তাহলে প্রথমে কি দেব? অ আ। পরম নাকি পরমা? পরম। উ ঔ, কোনটা দেব? ও। আপনাকে অর্থ দেখতে হবে, দুই পাশের দুটো অর্থ ঠিক আছে কিনা। দুই পাশের দুটো অর্থ ঠিক আছে কিনা আপনাদেরকে কথা বলার সুযোগ দেবো, একটু ওয়েট করতে হবে। আমার আইটি অফিসার আসলেই আপনাদেরকে কথা বলার সুযোগ দিবে। আচ্ছা, তাহলে অ আ প্লাস উ ও, বর্ণ বসিয়ে দেখতে হবে অর্থের সাথে কতটা মিল। গুড, এটা দেখতে হবে। আপনার অপশন দুইটা, অ আ, অ আ, উ ও, এ ওই, ঋত, রি। ঋত যেখানে আছে ওইখানে তো ঋতই দিবেন, রি আছে এটা আর অপশন নাই। রসু দীর্ঘ আছে, আপনাকে দেখতে হবে কোনটা দিয়ে অর্থ সঠিক হয়, এটা দেখতে হবে, বর্ণ বসাইতে হবে, চেক করতে হবে আপনার কোনটা দিয়ে মিলে। হিতৈষী, হিত যোগ ঐশী, হিতৈষী। ওকে, হিত যোগ ঐশী, হিতৈষী। এরপরে যাবেন, এরপরে কি আছে? দীর্ঘ ইকার। দীর্ঘ ইকারের নিয়ম কি? যদি কোনো শব্দের মাঝে দীর্ঘ ইকার থাকে তাহলে প্রথমে থাকবে রস্বই দীর্ঘই, এরপরে কি হবে? রস্বই বা দীর্ঘই। প্রথমে রস্বই দীর্ঘই, এরপরে কি হবে? রস্বই অথবা দীর্ঘই হবে দীর্ঘ ইকারের নিয়মে। লিখলাম পরীক্ষা। পরীক্ষা, এটা লিখলাম হচ্ছে রবীন্দ্র। রবীন্দ্র একজন কমেন্ট করেছিলেন তাই এটাই লিখলাম। দীর্ঘ ইকারকে উঠাইলে প্রথমে কি থাকে? পদ, তারপরে কি থাকে? খা। রবীন্দ্র। দীর্ঘ ইকারকে উঠাইলে প্রথমে থাকে রব, তারপরে থাকে দন্ত নয় দই র ফলা। দন্ত নয় দই সংযুক্ত র ফলা। দেখুন এতটুকু থাকে কিনা, এতটুকু থাকে কিনা। এই দাদা, এতটুকু থাকে কিনা এটা একটু দেখুন। এখন যদি শব্দ কোনটা কোন নিয়মে পড়ে, কেন বুঝবো? কেন কোন নিয়মে বলতে ওই যে কি কি আছে এদেরকে একটু কথা বলার সুযোগ দেন একজন একজনকে। বলুন, একজন একজন করে কথা বলতে থাকবেন কি কি। ইয়েস, আদি বা ইসলাম। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে স্যার শব্দ কোনটা কোন নিয়মে পড়ে কেন বুঝবেন? যেমন এখানে আছে দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারের নিয়ম, ঐকার থাকলে ঐকারের নিয়ম, উকার থাকলে উকারের নিয়ম, এমনি বুঝবেন। বলুন, একজন একজন করে কথা বলবেন। কারা কারা বলতে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি যে আর এর যে সূত্রটা সেটা সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে স্যার একটু আগে বলেছিলেন যে শীত যোগ আর্ত আবার শীত যোগ ঋত। এখন আর্ত শব্দের অর্থ কাতর আর ঋতুতে দারিদ্রতা বোঝায়, তাই কি? নো নো নো, উল্টা করছেন। ঋত মানে হচ্ছে কাতর আর আর্ত মানে দরিদ্র। যে রেড। স্যার এখন আমি কোনটা অ্যাপ্লাই করব, কোন সময়, যে ঋতু গুড, হবে না? ওকে, একটু ওয়েট। আপনি জি দেখুন, স্যার। আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে রেড কিষান সোসাইটি। এটার একটা স্লোগান হচ্ছে আর্ত মানবতার সেবা। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আর্ত মানবতার সেবা মানে দরিদ্র মানুষের সেবা। আর্ত মানে দরিদ্র, ঋত মানে কাতর। আপনি উত্তর দিবেন, আমি কিন্তু বলবো না কোনটা হবে। আপনি কিন্তু 1 মিনিট পরে উত্তর দিবেন। শীত যুগ ঋত মানে শীতে কাতর, নাকি শীত যুগ আর্ত শীতে দরিদ্র। শীতার্ত শব্দের অর্থ আপনার কাছে কোনটা মনে হয়, কোনটা গ্রহণ করবেন? স্যার শীতে কাতর। কাতর, তাহলে কি ঋত হবে না আর্ত হবে? ঋত হবে স্যার। থ্যাংক ইউ, বুঝছেন এখন? জি স্যার, থ্যাঙ্কস। ওকে, এরপর আর কার প্রশ্ন আছে বলুন। সৌরবৈব, সর্বযোগ এব। সুপ্রিয়া সাহা, খাদিজা, তাসলিমা, একজন একজন করে সুযোগ দেন, কি বলতে চাই দেখি। স্যার আপনি যখন বোঝান ভালো বোঝান, যখন বোঝান তখন মনে হয় সব পারবেন। ওকে, সবাইকে দেয়া আছে, একজন একজন করে বলুন। তাসলিমা বেগম, প্রিয়াঙ্কা, আর যাদের কথা বলা শেষ ওনারা হাত নামিয়ে দিবেন।
যেন আমি বুঝতে পারি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, আমি একটু লেকচার শিট সম্পর্কে কথা বলতে চাই। বলুন। স্যার, আমাদের কি হচ্ছে সংশোধনীয় লেকচার শিটটা কি বের হয়েছে? এটা কি আমরা পাবো এখন অর্ডার করলে? এটা আপনার হটলাইন নাম্বারে একটু ফোন দিবেন, হ্যাঁ? যদি না পান ফোন দিয়ে এরপরে আপনি আমাদের টিচারদের সাথে আবার কথা বলবেন। স্যার, বিসিএস এবং হচ্ছে প্রাইমারি লেকচার শিট কি একই? না, হচ্ছে এক লেকচার শিট না, সিলেবাস ভিন্ন, লেকচার শিটও ভিন্ন। জি স্যার, ধন্যবাদ। ওকে, নাম বলবেন, বাকি কার কার কথা আছে দ্রুত শেষ করবেন, বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার বলছি, আমাদের যে প্রতিদিনের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসের মনে করেন যে 2 ঘন্টার ক্লাস, মনে করেন যে আমি বিকেলে কি সন্ধ্যায় ক্লাস করলাম, এবার রাত্রে পড়তে বসলাম, কিন্তু আমি 24 ঘন্টা পরও তারও পরে যে রেকর্ডিংটা পাই, ইভা মনি, অনেক সময় আপনি মাথা আনমিউট করুন। ইভা মনি, আপনি আনমিউট করুন। আর আপনার কথা আমি সব ক্লিয়ার বুঝতে পারছি না। খাদিজা, আনমিউট করেছি স্যার, বোঝা যায় না? হ্যাঁ আবার বলুন, কি বলছেন? বলছি স্যার, আমাদের যে প্রতিদিন ক্লাসটা হয় 2 ঘন্টা, কিন্তু এর রেকর্ড ক্লাসটা পাইতে পাইতে 2 দিনও সময় লেগে যায়। রেকর্ড ক্লাসটা দিতে অনেক দেরি করে। এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমি রাতে পড়তে আমি বসলাম, কি পরের দিন আমি সরি, আমি দুঃখিত, আপনার সাউন্ড, পাশের সাউন্ডটা অনেক বেশি হচ্ছে আপু। আপনি একটু কষ্ট করে লিখে দিন, আমি উত্তর দিচ্ছি আপনারটা, লিখে দিন। একজন একজন করে কথা বলবেন, একজন। স্যার জি, বলুন বলুন, নাম বলুন। জি বলুন, বলেন। স্যার কি থেকে পড়াই পড়তে কমন পড়বে নাকি লাগবে? আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি না, কেন যেন এই স্যার কথা তো বোঝা যায় না কিছু। একটু দেখেন তো কি হয়েছে, ওনার কথা বলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনার পাশের সাউন্ডটা বেশি হচ্ছে। শুনতে পাচ্ছেন কি? ওনাদের কথা বলে বুঝি না, ওই যে পাশের যে সাউন্ডটা হয় এটা কিসের সাউন্ড? একজন একজন দেন, একজন একজন, একটু 5 মিনিট আপনি বসুন, 2 মিনিট বসুন, 2 মিনিট, 2 মিনিট বসুন। তাসলিমা বেগম, ওনাকে দিয়ে আপনি 2 মিনিটের মধ্যে আসেন, আমাকে 5 মিনিট সময় দেন, তাহলেই হবে। হ্যাঁ, এখন একজনে বলুন। তাসলিমা বেগম, আপনি একটু বলা শেষ করেন দ্রুত। একাধিক মানুষ একসাথে মিউট করা থাকলে বুঝতে পারছেন না। ওকে, এটাই হচ্ছে সমস্যাটা। রেকর্ড ক্লাসটা সাথে সাথে দিলে ভালো হয়, আমি এটা আজকে অফিসে জানাবো। ওকে, একজনকে একটু সুযোগ দেন। তাসলিমা, আপনার কথাটা শেষ করুন। আবার লাস্টের দিকে আমি আবার আপনাদের মন্তব্য জানতে চাইবো। আমাদের ক্লাস যেদিন থাকবে ওই দিন ক্লাস রেকর্ড ক্লাস আছে। ওকে ওকে, ইবামনি, আপনারটা দেওয়ার চেষ্টা করবো, আজকেই আমি অফিসে জানাচ্ছি। ওকে, আর ইয়াটা এই যে কমেন্ট বক্সটা একটু বড় করে দেন, যেন সবাইটা বুঝতে পারেন। কাউন্ট করলেন। ওকে, ঠিক আছে, আপনার সবাই প্রায় এরকমই বলতে চাইছেন, আমি বোঝানোর চেষ্টা করুন। যদি একটা একেবারে না বোঝেন, আপনি এটা আবার পরবর্তীতে রেকর্ড ক্লাস টেনে টেনে আবার দেখবেন। ওকে, এখানে যেটাতে আছেন এটাতে আসুন। আচ্ছা, আপনাদের কথা আমি আরেকবার শুনবো, তার আমি কথা বলছি। ওকে, বলুন। কে? স্যার বলছিলাম, স্যার আমার নাম তাসলিমা। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে লেকচার শিট দিয়েছেন আপনারা, এই শিট থেকে পড়লে কি পরীক্ষায় প্রশ্নোত্তর কমন পড়বে নাকি আরো কোনো সাজেশন বই টই কেনা লাগবে? না না, লেকচার শিট থেকে পড়লে যে আপনার কমন পড়বে এটা নিশ্চয়তা বাংলাদেশে কেউ দিতে পারবে না, আমিও পারবো না। এটা সম্ভব না, এটা কেমনে সম্ভব? লেকচার শিটে তো আমাদের সব তথ্য নাই। লেকচার শিট হচ্ছে স্যার কি কি পড়াবে এটার উপর ভিত্তি করে একটা প্ল্যান, কোর্স প্ল্যান। আপনাকে আর বাইরে পড়তে হবে, মাথায় রাখবেন। আগে এটা শেষ করেন, শেষ করে এরপরে বাইরে পড়বেন। হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে ওকে, আমাদের পড়ার জন্য সুবিধা হতো। ক্লাসের রেকর্ড গুলো কেন থাকে না আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে খাদিজা, শেষ। এরপরে আমি আবার সময় নেব, পরবর্তীতে সেশন নিব, একটা সেশন নিব কথা বলার জন্য পরবর্তীতে। ওকে, এখানে আসুন, আমরা এই পর্যন্ত ছিলাম পরীক্ষা। এই পর্যন্ত আমরা একটু দেখুন যে পরীক্ষা শব্দটা আমাদের কি প্রবলেম। পরীক্ষা শব্দের মাঝখানে স্বরধ্বনি কি দিয়ে আছে? পরীক্ষা শব্দের মাঝখানে আপনি এখন চাইলে যেতে পারবেন। এরপরে দিচ্ছেন না, তাদের কথা বলা মোটামুটি শেষ। এরপরে হচ্ছে আপনি হ্যাঁ আচ্ছা, এখন আসুন। সর্বৈব সন্ধি বিচ্ছেদ তো বলে দিয়েছি। আকাশ
উদ্যত, আপনি ব্যঞ্জন সন্ধিতে গিয়েছেন কেন? জাকিয়া সুলতানা, আপনি নিয়ম শেষ করেন, আমাকে নিয়ম শেষ করতে দেন। উদ্যত পড়াবো, উদ্যতটা পড়াবো, কিন্তু আপনি অনেক দূরে চলে গেছেন, আমাকে শেষ করতে হবে। আমি যেটা বোঝাচ্ছি আগে একটা একটা করে বুঝছেন, আগে ষড় সন্ধি শেষ করে এরপরে আমি ব্যঞ্জন সন্ধিতে যাব। ওকে, এখন আসুন, পরীক্ষা শব্দের মাঝখানে স্বরধ্বনি কি? দীর্ঘ ইকার উঠাই দেন। প্রথমে থাকে পর, এরপরে থাকে খা। দীর্ঘ ইকারের নিয়ম কি? প্রথমে কি দিতে হবে? রস্বই বা দীর্ঘই, এরপরে কি? রস্বই বা দীর্ঘই। বোঝার চেষ্টা করুন। আমার যেটা বিশ্বাস, যদি আপনি 1 নম্বর নিয়ম বুঝে থাকেন, বাকি সব বোঝার কথা। যদি 1 নম্বর নিয়ম না বুঝেন, একটাও বুঝবেন না। 1 নম্বর যদি না বুঝে থাকেন, একটাও বুঝবেন না। 1 নম্বর বুঝেছেন কিনা আগে এটা বলুন। আমি বারবার বলেছি, আপনি 1 নম্বর হিমালয়, বিদ্যালয়, নবান্ন এটা বুঝেছেন কিনা। একটা বুঝলে বাকি সব বুঝবেন। আমি কিন্তু অর্থ বুঝাচ্ছি। আর আমাদের একটা অভ্যাস কি জানেন, যে আমরা হচ্ছে মুখস্থ বিদ্যায় খুব এক্সপার্ট। মুখস্থ বিদ্যায় খুব এক্সপার্ট। মুখস্থ বিদ্যা না, সন্ধি কিন্তু মুখস্থ না। আপনি দেখুন, এই যে এতক্ষণ ধরে আমরা করতেছি, কোনোটা কিন্তু মুখস্থ বিদ্যা না। স্যার যথেষ্ট ভালো পড়ান, ভালো না বোঝার যাইতেই আপনি বুঝবেন, কিন্তু হচ্ছে আমার খুব কনফিউশন হচ্ছে। কেন? কি কনফিউশন হচ্ছে? কি কনফিউশন হচ্ছে? কোনটা কনফিউশন হচ্ছে? এটা আমাকে একটু বলতে হবে। আমি যেটা বোঝাচ্ছি এটা একটু দেখেন, এই দুটো বুঝেন কিনা। পরীক্ষা, প্রথমে কি আছে? দীর্ঘ ইকার উঠাইছেন, তাহলে প্রথমে এখানে রসই বা দীর্ঘ ইকার দেবেন। পরি বানানে কি? পরি একটা উপসর্গ, বানানে রসই ইকার। রবি মানে সূর্য, রসই ইকার। ইচ্ছা মানে যাচাই করা, দীর্ঘ ইকার। ইন্দ্র মানে রসই ইকার। রবি যুগ ইন্দ্র, রবীন্দ্র। পরি যুগ ইচ্ছা, পরীক্ষা। যেখানে দীর্ঘ ইকার আছে সেটা আপনি মুখস্থ করে ফেলবেন। যেখানে দীর্ঘ ইকার আছে সেটা আপনি মুখস্থ করে ফেলবেন। শতকরা 3 থেকে 4% শব্দে দীর্ঘ ইকার পাবেন। 100 শব্দের মধ্যে 3 থেকে 4টা শব্দের মধ্যে আপনি দীর্ঘ ইকার পাবেন, সেটা আপনি মুখস্থ করে ফেলবেন। আর বাকি শব্দগুলো রসই ইকার হবে। এটা বোঝার দুইটা অপশন। এক হচ্ছে কমন সেন্স, আমরা যে এতদিন পড়ালেখা করেছি, ওই যে যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেমিস্টার ফাইনাল দিয়েছেন, তখন যা যা লিখছেন, এটা হচ্ছে মেন, যে আপনি কিভাবে পড়ে আসছেন। ধরেন এরপরে আমার কোনো কারণে তখন পড়েছি, আমার মনে নাই, এখন তোমাকে পড়তে হবে, আমাকে চাকরি নিতে হবে। তো এখন অর্থটা আমি বলে দিচ্ছি, সবগুলো শব্দের অর্থ বলে দিচ্ছি। যদি এরপরেও না পারেন, ওইটা ডিকশনারির হেল্প নেবেন, অথবা হচ্ছে কারো কাছ থেকে জেনে নেবেন। ছোট থেকে পড়াই তো স্যার, আপনি অনেক ভালো পড়ান, কে? চাঁদনি। হ্যাঁ, ছোট থেকে পড়াইলে ভালোই হইতো, ছোট থেকে পড়াইলে ভালো হইতো। এটা কিন্তু 9-এর ক্লাস, আমি কিন্তু 9-এর ক্লাসের পড়া পড়াচ্ছি, 9-এর বই পড়াচ্ছি। আপনার হাতে কিন্তু 9-10-এর বই, 9-10 2 বছরের বই। হ্যাঁ, আচ্ছা, ওকে। শ্রীশ, শ্রীযুগ ঈশ, দীর্ঘ ইকার। বেশিরভাগ নবম দশমে মুখস্থ, কিন্তু প্রশ্নের সমাধান কৌশল জানা ছিল না। ওকে, এখন আসুন, রবীন্দ্র, রবি যুগ কেন্দ্র, রবীন্দ্র। একজনের প্রশ্ন করেছেন শ্রীশ, আমি দুইটা বেশি বুঝাবো না, এরপরে বলে দিচ্ছি। কি লিখতে হচ্ছে? শ্রীশ, দীর্ঘ ইকার আছে না, উঠাই দেন। তাহলে প্রথমে কি থাকে? শ্র, এরপরে তালিবাস্য। দীর্ঘ ইকার নিয়ম, প্রথমে রসই বা দীর্ঘই। তাহলে শ্রী বানানে দীর্ঘ ইকার, এরপরে কি? রসই বা দীর্ঘই। ঈশ মানে ঈশ্বর। কে কমেন্ট করেছেন? শ্রীশ, কে কে? সুপ্রিয়া সাহা, দেখুন আপনি পেয়েছেন কিনা। সুপ্রিয়া সাহা, দেখুন আপনি পেয়েছেন কিনা। শ্রীশ, শ্রী যুগ ঈশ, ঈশ্বরের সৌন্দর্যকে বলে হচ্ছে শ্রীশ। শ্রী মানে বিউটি, সুন্দর, সৌন্দর্য, বিউটি আমরা যেটাকে বলি সুন্দর, কিউট। বাংলা বললে বোঝা কঠিন, ইংরেজিতে আমরা যেটাকে বলি কিউট। হ্যাঁ, কিউটের ডিব্বা যেটা, এটা। ঈশ মানে ঈশ্বর, ঈশ্বরের সৌন্দর্যকে বলে হচ্ছে শ্রীশ। একে একে এরপরে যান, এরপরে হচ্ছে ইয়া শেষ, দীর্ঘ ইকার শেষ। দীর্ঘ ইকারের পরে কি আছে? এই জফলা। জফলার নিয়মটাকে একটু দেখুন। জফলার নিয়ম হচ্ছে প্রথমে রসই বা দীর্ঘই, এরপরে অন্যস্বর। রসই বা দীর্ঘের পরে কি হবে? অন্যস্বর। রসই বা দীর্ঘের পরে কি হবে? অন্যস্বর। দেখুন তো আমার জফলা কোথায় আছে? ইত্যাদিতে জফলা আছে, ইত্যাদিতে জফলা আছে। তাহলে জফলাকে উঠাই দিলে প্রথমে থাকে রসিত, ইত, সরাইয়া, দর্শকাদি, আদি। নদ্যম্ব, জফলাকে উঠাইলে প্রথমে থেকে নদ, এরপরে কি থাকে? মহিবফলা, রসৌকার। তাহলে জফলার নিয়মে প্রথমে আমি দিব রসই বা দীর্ঘ ইকার দেবো। ইতি বানানে রসই ইকার, নদী বানানে দীর্ঘ ইকার। গুড। অন্যস্বর শব্দের অর্থ হচ্ছে আগে যে দুইটা স্বরধ্বনি আছে এই দুইটা ছাড়া অন্য কিছু। অন্যস্বর শব্দের অর্থ হচ্ছে আগে যে দুইটা স্বরধ্বনি আছে এই স্বরধ্বনি ছাড়া অন্য কোনো কিছু বোঝাবে। আমাদের স্টাডি প্ল্যানে সমাস আছে, অথচ সন্ধ্যের ক্লাস হচ্ছে। আমাদের স্টাডি প্ল্যান প্লাস ক্লাসের বিষয় এক হলে ভালো হতো। এটা আপনি এই মুহূর্তে ও কর্তৃপক্ষকে জানান। যিনি প্রশ্ন করেছেন আঞ্জুমান আর আপু, আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি কর্তৃপক্ষকে এই মুহূর্তে জানান যে আমাদের স্টাডি প্ল্যানে ক্লাস ছিল সমাস, কেন সন্ধি হলো। এটা আমাকে বললে হবে না, আমি তো, আপনারা ঢুকেছেন, আমাকে কিন্তু ক্লাস প্ল্যান দেওয়া, কোর্স প্ল্যান দেওয়া, আমাকে বলা হয়েছে যে সন্ধির ক্লাস। ওকে, এটা একটু বলবেন। পৃথিস, পৃথি যুগ ঈশ্বর, পৃথিস। আর এই শব্দগুলো আমি আজকে বিচ্ছেদ করবো না, আমি শুধু দুইটা দুইটা করে বিচ্ছেদ করব, বাকিগুলো আপনারা করবেন।
আপনি করতে গেলে সবচেয়ে বেটার হবে, আমি বলে দিলে হয়ে যাবে কিন্তু আপনার মনে থাকবে না, বাকিগুলো আপনি বের করবেন, যেটা না পারেন এটা টপ ক্লাস আমি বলবো। তিথি যুক্ত ঈশ্বর, পৃথিবীর যে ঈশ্বর তাকে বলে তিথি। দেখে রিনা আক্তার, হিন্দু ধর্মের অনেকগুলো দেবতা আছে, আমাদের ইসলাম ধর্মে যেমন জিব্রাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, এক একজনের এক একটা দায়িত্ব। হিন্দু ধর্মে এরকম অনেক দেবতা আছে, তাদের এক একজনের দায়িত্ব একটা। তিথিস মানে পৃথিবীর যে দেবতা তাকে বলে হচ্ছে তিথিস। ওকে, এখন আসুন এরপরে কি দেবো? অন্যস্বর মানে এখানে যেহেতু একটা আকার স্বরধ্বনি আছে আর কিছু দিতে হবে না। যদি না থাকে দেখুন, ময় বফলা রসৌকার কোনো অর্থ নাই, শুধু এখানে একটা দিতে পারবেন, সেটা হচ্ছে অ। অন্যস্বরের একটা কৌশল হচ্ছে যদি কোনো স্বরধ্বনি থাকে আর দিবেন না, না থাকলে কি দিবেন? অ দিবেন। যদি কোনো স্বরধ্বনি থাকে আর দিতে হবে না, আর যদি না থাকে তাহলে দিবেন না। না থাকলে কি দিবেন? অ, শুধু অ। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, যেখানে অর্থ মিলবে না সেখানেই অ বসাবেন, যেখানে অর্থ মিলবে না সেখানে কি বসাবেন? অ বসাবেন। যেখানে অর্থ না মিলবে সেখানে কি বসাবেন? অ। যেখানে অর্থ না মিলবে সেখানে কি বসাবেন? অ বসাবেন। গুড। তাহলে দেখুন, ইতি মানে শেষ, আদি মানে শুরু, ইত্যাদি শব্দের অর্থ কি? শুরু থেকে শেষ। আপনারা বলুন তো, ইত্যাদি শব্দের অর্থ আপনারা কি জানতেন? যে এই জাতীয় আরো কিছু, অনেক কিছু আরো আছে এই টাইপের? না, এটা ভুল। ইতি মানে শেষ, আদি মানে শুরু, ইত্যাদি শব্দের অর্থ শুরু থেকে শেষ। আমি বললাম পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এরপরে ইত্যাদি। এখন যদি বলি রহিমরা 3 ভাই, রহিম, করিম, ইত্যাদি, এটা ভুল। ইত্যাদি মানে হচ্ছে আপনি যা বলতে যাচ্ছেন পুরোটা শেষ করে এরপরে ইত্যাদি লিখতে হবে। সবাই বলুন ইত্যাদির অর্থ বুঝতে পেরেছেন কিনা, ইত্যাদি শব্দের অর্থটা বুঝেছেন কিনা, এটা একটু কমেন্ট করবেন প্লিজ। নদী মানে হচ্ছে নদী, অম্বু মানে পানি, নর্দম্ব শব্দের অর্থ হচ্ছে নদীর পানি। আশা করি বুঝতে পেরেছেন জফলা, আশা করি বুঝতে পেরেছেন এই জফলার নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন সবাই। একটু কমেন্ট করে আমাকে বুঝতে হবে। হোম স্টাডি প্ল্যান এর জিকে ও জব সলিউশনে যে পড়াগুলো দেয় তা অনেকের কাছে থাকে না, তা টেলিগ্রামের মাধ্যমে জানানো হয়। যদি তা দয়া করে স্যারেরা টেলিগ্রামের মাধ্যমে দিয়ে দেয় তাহলে আমাদের অনেক উপকার হতো। আপনাদের টেলিগ্রাম গ্রুপে কোনো স্থান নাই, আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমরা থাকি না, এখানে আমাদের কর্তৃপক্ষ থাকে, আমাদের আইটি অফিসার, বেশ কিছু সার্ভিস অফিসার আছেন, ওনাদেরকে কল করে দেন যদি না পারেন। আমরা শুধু এই যে আপনাদের সাথে শুধু ক্লাসে আছি, ক্লাসের পরে কিন্তু আমরা থাকি না। ওকে, আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার সলিউশন। এরপরে যাবেন, এরপরে নিয়ম কি? দীর্ঘ উকার। দেখুন লিখলাম মরুদ্যান, বোধোৎসব, একটা লিখলাম মরুদ্যান, একটা কি লিখলাম? বোধোৎসব। এই দুইটা শব্দ আমি কোথায় ভাঙবো একটু আমাকে কমেন্টে বলুন যে এখানে আমি ভাঙবো কোথায়? মরুদ্যান এবং বোধোৎসব শব্দটার মধ্যে আমি ভাঙবো কোথায়? ভাঙার জায়গাটা কোথায় আমার? কোথায় আমি ভাঙবো? দীর্ঘকারে ভাঙবো, দীর্ঘকারে ভাঙবো। যেহেতু দীর্ঘকারের নিয়ম সামনে, দীর্ঘকারকে উঠাই দেন তাহলে প্রথমে কি থাকে? মর, এরপরে কি থাকে? দান। যা আছে তাই লিখতেছি। বোধোৎসব, দীর্ঘকারকে উঠাইলে প্রথমে থাকে বদ, তারপরে খণ্ডত, দন্তস্ব, অব। যদি এখন কেউ প্রশ্ন করেন যে এটা থাকে কেন, এটার উত্তর তার মানে আপনি এতক্ষণ ক্লাসে মনোযোগ দেন নাই। আদি অর্থ হচ্ছে আগে, ইতি অর্থ শেষ। আদি মানে শুরু, ইতি মানে শেষ। ইত্যাদি শব্দের অর্থ শুরু থেকে শেষ, ইত্যাদি শব্দের অর্থ শুরু থেকে শেষ। যা কিছু বলছেন সব হয়ে গেছে তেমন। এটা ইত্যাদি এর অর্থটা আবার বলেন। ইতি মানে শেষ, আমরা চিঠির মধ্যে লিখি না ইতি রহিম করিম লাস্টে, মানে শেষ। আদি মানে শুরু, ইত্যাদি শব্দের অর্থ হচ্ছে শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ। করিমরা 5 ভাই, করিম, রহিম, করিম, জব্বার, কালাম, মানিক, ইত্যাদি। 5টা দিয়ে ইত্যাদি বলতে পারবেন, 4টা দিয়ে ইত্যাদি বলা যাবে না। ইত্যাদি মানে যা আছে সব দিয়ে সব। গুড। এখন আসুন, এটা কি শুধু দীর্ঘকারকে উঠাইছি, দীর্ঘকারকে উঠাইলে এখন আমাকে কি করতে হবে? দীর্ঘকারের নিয়মে যেতে হবে। দীর্ঘকারের নিয়মে কি বলে? দীর্ঘকারের নিয়মে কি দিতে হবে? দীর্ঘকারের নিয়ম কি? প্রথমে কি? রসৌ দীর্ঘ, তারপরে রসৌ দীর্ঘ। মরু বানানে রসৌকার, বধু বানানে দীর্ঘকার, উদ্যান বানানে রসৌকার, উৎসব বানানে রসৌ। বুঝেছেন কিনা? মরুদ্যান এবং হচ্ছে বধুৎসব, এই দুটো শব্দ আপনি বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্টে বলতে হবে যে দুটো বুঝছেন কিনা। মরু শব্দের অর্থ হচ্ছে বালি, মরু শব্দের অর্থ বালি, উদ্যান মানে হচ্ছে বাগান। বধূ শব্দের অর্থ হচ্ছে ওয়াইফ, উৎসব শব্দের অর্থ হচ্ছে আনন্দ ফুর্তির সময়টাকে বলে উৎসব। বধূকে কেন্দ্র করে যে উৎসব তাকে বলে বধূৎসব। মরুর মধ্যে যে বাগান তাকে বলে হচ্ছে মরুদ্যান। মরু শব্দের অর্থ, মরুদ্যান শব্দের মধ্যে থেকে দীর্ঘকারকে উঠাই দিলে থাকে প্রথমে মর, এরপরে দান। প্রথমে রসু বা দীর্ঘ দিতে হবে, এরপরে রসু বা দীর্ঘ দিতে হবে। মরু বানানে রসৌকার, দীর্ঘকার দিলে ভুল।
উদ্যান মানে রসু, দীর্ঘ দিতে ভুল। মরু মানে বালি, উদ্যান মানে বাগান। এখন আসুন, আমার মন চাইছে যে এইখানে তো ভাঙা যায়, জফলাতে একটু ভাঙবো। দেখেন তো বাংলায় প্রথমে কি থাকে? মরুদ। মরুদ অর্থ কি বালি? বাংলাদেশের কোনো বাগানকে কি মরুদ্যান বলা যাবে? কেন? কেন? এই জন্য বলা যাবে না যে বাংলাদেশে মরুভূমি নাই। তার জফলাটা আরেকবার অল্প করে বলে দেন। জফলা কোথায় পেয়েছেন? জফলা আগে চলে গেছে। ওকে, বুঝাবো। এরপরে আসুন, তাহলে দেখুন এখানে মরুদ, এখানে যদি জফলাতে ভাঙ্গি, দেখুন জফলাতে যদি ভাঙ্গি তাহলে প্রথমে কি আসে? মরুদ। মরুদ অর্থ কি বালি? না। তাহলে আমার জোড়া জফলাতে নাই। আকারেও তো ভাঙ্গা যায়, আকারে ভাঙ্গেন। তাহলে প্রথমে কি থাকে? মরুদ্দ। মরুদ্দ অর্থ কি বালি? না, বালি না। আগে পড়ে অর্থ থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। যদি না থাকে আপনার ভুল, অথবা বইয়ের ভুল, অথবা এটা সন্ধি সাধিত নয়। ভ্রুযুগ ঊর্ধ্ব, ঋণা আক্তার, এগুলো আপনারা বিচ্ছেদ করবেন। ভ্রুযুগ ঊর্ধ্ব, বুদ্ধ। এরপরে আসুন, এরপরে কি আছে? বধুৎসব। বধুকে কেন্দ্র করে যে উৎসব সেটাকে বলে বধুৎসব। আচ্ছা বলুন তো, বধুৎসব বলতে আমরা কোন দিনের প্রোগ্রামকে বুঝি? বধুৎসব বলতে আমরা কোন দিনের প্রোগ্রামকে বুঝি? বধুৎসব বলতে সর্বশেষ নিয়ম। অলিমা, বিবাহ, বৌভাত, বিয়ের দিন, বিয়ের পরের দিন। হ্যাঁ, না। বধুৎসব মানে বধূকে কেন্দ্র করে যেদিন উৎসব পালন করা হয় সেদিন বধুৎসব। সেটা হতে পারে, ধরেন আপনার দাদা, আমার দাদা বিয়ের বয়স হচ্ছে বর্তমানে 50 বছর। সে মনে করলো যে আমি তো আমার বউকে নিয়ে কোনোদিন একটা কেক কাটি নাই। আমার দাদার খুব শখ, এক বাজার থেকে একটা কেক কেটে আমার দাদিকে নিয়ে বাসায় বসে কি করলো? একটা উৎসব পালন করলো। এইটার নাম বধুৎসব। একটা বধূকে কেন্দ্র করে তার হাজবেন্ড যখন যেই দিন, যখন যেই মুহূর্তে উৎসব পালন করে সেটার নামই বধুৎসব। বৌভাত, বিয়ের দিন, বিয়ের পরের দিন, কি লিখছেন? বিয়ের দ্বিতীয় দিন, কিচ্ছু না। যেদিন একটা বধূকে কেন্দ্র করে কোন একটা উৎসব পালন করা হয় সেদিনটাকেই বলা হয় বধূৎসব। আমার এটা সন্ধি, আমার এটা ব্যাকরণ, আমার ডিকশনারি যা বলে তার অর্থ দিতে হবে। সমাজ কি বলে আমি জানি না। বিবাহ বার্ষিকী, সমাজ তারাই মায়ের দিব। বিবাহ বার্ষিকী, বিবাহ বার্ষিকী, কত হাজার বিবাহ বার্ষিকী যায়, মানুষের খোঁজই নেই না। হাজবেন্ড তার ওয়াইফের খোঁজ নেই না, ওয়াইফ হাজবেন্ডের খোঁজ নেই না, মানুষ ভুলেই যায়। হ্যাঁ, তাহলে আপনি বিবাহ বার্ষিকী পাইলেন কি? বধুৎসব মানে বধূকে কেন্দ্র করে যে উৎসব তাকে বলে বধুৎসব। 50 বছর তো বধূ থাকে না, বুড়ি হয়ে যায়। হ্যাঁ, বুড়ি হয়ে যায় তখন কি বধূ থাকে না? কি বধূ কি 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 হয়? ওই দাদার কাছে তো বধূই, দাদার বউই তো হচ্ছে দাদি, তাই না? 50 বছর হলেও দাদি, 100 বছর হলেও দাদি। জি বললাম, জিয়া। হ্যাঁ, আচ্ছা, দাদার কাছে জিজ্ঞাসা করেন ওনার কাছে ওনার ওয়াইফকে কি বলে? বুড়ি মানে বুড়ি বউ। যেহেতু ওই বুড়ার বউ তো বুড়িই হবে, বুড়ার বউ তো বাচ্চা হবে না বা ইয়াং হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে আসুন, পশ্চদম মনন্তর। কাকে উঠাইছি? বফলাকে উঠাইছি। বফলাকে উঠাইলে বফলাকে উঠাবো, বফলাকে উঠাবো, উঠাবো। প্রথমে থাকে মন, এরপরে থাকে দন্ত নয় তো এর। বফলাকে উঠান, প্রথমে থাকে পশ, এরপরে কি থাকে? ধম, পশ্চধম। প্রথমে কি দিবেন? রসু বা দীর্ঘকার। মনু বানানে রসৌকার, পশু বানানে রসৌকার। এরপরে অন্য স্বর। যেহেতু কিছু নাই তাহলে কি দিতে হয় জানি বলেছিলাম? যখন কোনো কিছু না থাকে তখন কি দিবেন? তখন হচ্ছে অ দিবেন। অ, মনোযোগ অন্তর। যারা হিন্দু ধর্মের আছেন ওনারা একটু কমেন্ট করুন আপনার আদি পিতার নাম কি? স্যার বুড়ি উৎসব হবে। হ্যাঁ, বুড়ি উৎসব হল সমস্যা কি? বুড়ি উৎসব হবে তোমার থেকে, বুড়ি তো বউ, তাই না? ওই বেটার বউ, বুড়া বেটার বউ তো বুড়ি হবে। আচ্ছা, এরপরে আসুন, এখন হিন্দু ধর্মে যারা আছেন একটু কমেন্টে করুন আপনার আদি পিতার নাম কি? আকাশ। পশ্চাচার মানে পশু যোগ আচার, পশ্চাচার, পশুর মতো আচার যেটা এটাকে বলে পশ্চাচার। পশ্চদম মানে পশুর চেয়ে অধম, পশুর চেয়ে অধম। আপনি যখন কোনো খারাপ ব্যবহার করেন মানুষের সাথে তখন আপনাকে বলে পশ্চদম, মানে আপনি পশুর চেয়ে অধম করেছেন। গুড। মনু, এখানে মনু শব্দের অর্থ হচ্ছে মানুষ, মানব, মৃত্যু। হিন্দু ধর্মের আদি পিতাকে বলে মনু, মানুষকে বলে মনু। মনু মানুষের সমার্থক শব্দ। মনুর অন্তর হলে তাকে বলে মনন্তর। একটা বাংলাদেশে দুইটা বিখ্যাত মনন্তর হয়েছিল। কত কত সালে মনন্তর হয়েছিল বলুন? কোন কোন মনন্তর বলা হয়? 43-এর মনন্তর। আর এটাকে কি বলে? বাংলায় দুইটা বিখ্যাত দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষকে বলে মনন্তর। মনন্তর, দুর্ভিক্ষকে কেন মনন্তর বলে? এখানে অনেক মনু মারা গেছে। কে মারা গেছে? অনেক মনু। মনু মানে কি? মানব। কেন মারা গেছে? না খেয়ে মারা গেছে, এই জন্য বলে 1176 সাল। গুড, মনে রাখতে হবে 76 মনন্তর। আরেকটা কোথায় হয়েছিল? আরেকটা মনন্তর হয়েছিল, দুইবার হয়েছিল। 1770, 1176,
আচ্ছা, আরেকটা মনান্তর হয়েছিল, এটা বলুন। ওই মনান্তর কবে হয়েছিল? দুটোই মনান্তর হয়েছিল বাংলায়। ওকে, সব মুছে দিলাম, কারো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারেন। 50 মনান্তর শেষ। গুড। 43। ওকে, জয়নুল আবেদিন একটা বিখ্যাত ছবি এঁকেছিলেন, সেটাই তাকে বিখ্যাত করে দিয়েছিল এই 50 মনান্তরে। আচ্ছা, গুড। এখন আসুন, এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারছেন কিনা? যদি কারো ক্লিয়ার না হয় মাথায় রাখবেন, আপনি আরো 1-2 বার পড়েন, বাসায় বসে পড়ুন, এই ভিডিওটা আবার টেনে টেনে দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। গুড, মুছে দিলাম। এরপরে যেমন হচ্ছে আরো 3টা নিয়ম আছে, 4টা নিয়ম আছে। 4টা নিয়ম 1 মিনিটে দেখবেন। এ প্লাস অন্যস্বর সমান সমান অই, মিলান। 12 নম্বর নিয়ম পড়ার দরকার নেই। 13 নম্বর নিয়মটা দেখুন। এ প্লাস অন্যস্বর সমান সমান কি আছে? অই। ওই প্লাস অন্যস্বর সমান সমান আই। ও প্লাস অন্যস্বর সমান সমান অব। ও প্লাস অন্যস্বর সমান সমান আব। স্ক্রিনশট নেন। বারো নম্বরটা বাদ দিয়ে 13 নম্বর বোর্ড বইয়ে দেখুন লেখা আছে এ ওই উ ও কারের পরে ভিন্ন স্বর থাকলে ওই আই অব আব হয়। উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আমি লিখলাম একটা শব্দ নায়ক। বলুন মাঝখানে কি আছে? নায়ক শব্দের মাঝখানে কি আছে? নাই, আই 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 আই। মাঝখানে কি আছে? এই যে দেখুন, মাঝখানে কি আছে? ওই আই, ওই আই। মাঝখানে কি আছে? আই আছে। আইকে উঠাই দেন। আইকে যদি আমি উঠাই দিই, তাহলে দুই পাশে কি থাকে? ন আর ক। আইকে যদি কোনো শব্দের মাঝখানে যদি আই থাকে, আইকে যদি উঠাই দিতে হয়, তাহলে তার প্রথমে বিচ্ছেদ আছে কি? ওই। আয়ের কার সাথে কি দিবেন? প্রথমে ওই। এরপরে কি দিবেন? অন্য স্বর। যেহেতু কিছু অন্য স্বর নাই, তাহলে দিবেন অ। নই যোগ অক, নায়ক। নই যোগ অক, নায়ক। নই যোগ অক, নায়ক। আরেকটা বুঝেন, গায়ক শব্দের মাঝখানে কি আছে? দেখুন, গায়ক শব্দের মাঝখানে কি আছে? গায়ক। এই যে আই আছে, ছড়ায়া আর অন্তস্ন অ, আই। আইকে কি করবেন আপনি? উঠিয়ে দিবেন। আইকে আমি কি করব? উঠিয়ে দেব। আইকে উঠাই দিলে এখন কি হবে? আইকে উঠাই দিলে কি হবে? আয়ের নিয়মে যেতে হবে। আয়ের নিয়ম কি বলে? বিচ্ছেদের আগে, প্লাসের আগে ওই কার দিবেন। বলুন, প্লাসের আগে কি কার দিবেন? ওই কার। প্লাসের পরে অন্য স্বর। প্লাসের আগে ওই কার, প্লাসের পরে অন্য স্বর। দেন প্লাসের আগে ওই কার, প্লাসের পরে অন্য স্বর। বুঝছেন কিনা? জনৈক, জনযুগ এক, এটা তো বিচ্ছেদ বলেছি। এখন আবার এটাতে আসলেন কেন? আঞ্জমান আরা। এরপরে যান, আরেকটা উদাহরণ দিচ্ছি। পাবক, মাঝখানে আছে আব, উঠাই দেন। আপকে উঠাই দিলে দুই পাশে কি থাকে? প আর ক। আপকে উঠাইলে আবের নিয়ম অনুযায়ী প্রথমে কি দিবেন? ঔকার। এরপরে কি দিবেন? অন্য স্বর। যেহেতু কিছু নাই, তাহলে কি হবে? অক। লিখলাম ভাবুক, ভাবুক। মাঝখান থেকে কাকে উঠাবেন? আপকে উঠাবেন। উঠান। মাঝখান থেকে যদি আমরা আপকে উঠাই, আপকে উঠাইলে প্রথমে কি থাকে? প্রথমে কি থাকে? উ থাকে। প্রথমে কি থাকে? ভ। ভয়ের সাথে কি দিবেন? ঔকার। এরপরে কি আছে? রসু আর ক। এই রসুটা এখানে যখন আসবে পূর্ণরূপ নিয়ে আসবে। রসু আর ক, উক। ভৌ যোগ উক, ভাবুক। ভৌ যোগ উক সমান সমান কি হবে? ভাবুক। ভৌ যোগ উক সমান সমান কি হবে? ভাবুক। আশা করি বুঝতে পারতেছেন। নাবিক, নৌ যোগ ইক, নাবিক। নৌ যোগ ইক, অন্য স্বর মানে আগে যে দুইটা স্বরধ্বনি দেয়া আছে তার বাইরে অন্য যে কোনো একটা দিবেন। যদি কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে অ, আর যদি কিছু থাকে আর দিতে হয় না। এটা হচ্ছে কৌশল। আরেকটা শব্দ লিখছি, লবণ। লবণ। লব, অব, ল, অ আর ব দুইটা মিলে কি হয়? অব। অবকে উঠাই দিবেন। অব উচ্চারণের ভিতরে অব হয়, অব কিন্তু এখানে দেখা যায় না। উঠাই দিলে প্রথমে কি থাকে? অবকে উঠাইলে প্রথমে দিবেন উকার, লু। এরপরে অন্য স্বর, অন। তাহলে দেখুন 1 নম্বরে দেখুন, নয়ন। নয় অয়, নয় অয়, নয় অয়, নয় অয়, ন অ আর অন্তস্ন অ দুইটা মিলে কি হয়? অয়। অয়কে উঠাই দেন। তাহলে প্রথমে কি থাকে? ন। এরপরে কি থাকে? ন। কাকে উঠাইছেন? অয়কে। অয়ের নিয়মে প্রথমে কি দিবেন? একার, নে। এরপরে অন্য স্বর। এরপরে কি দিবেন? অন্য স্বর। শেষ। তার ভাবুক এর উ কোথায় গেল? হ্যাঁ, উ তো আছে। এই যে এটা এটা কি ছিল? ভাবুক। দেখুন আবার আবার বোঝাচ্ছি, ভাবুক। এই যে উকার ছিল না, আমি তো আপকে উঠাইছি, এই রসুকারকে কিন্তু উঠাই নাই। এই রসুকারটা এই যে এখানে পূর্ণরূপ নিয়ে বসছে। রসুকার যেহেতু আগে বসছে, তাহলে তো সে অর্ধরূপ নিয়ে বসতে পারবে না। তাকে পূর্ণরূপ নিয়ে বসতে হবে। তাকে পূর্ণরূপ নিয়ে বলবেন, তাহলে কি করতে হবে? পূর্ণরূপ নিয়ে বসতে হবে। এখন আশা করি বুঝতে পারছেন। ভাবুক, দুইজনে প্রশ্ন করেছেন, সুজন, সাবিনা। দুইজন এখন কমেন্ট করুন যে বুঝছেন কিনা।
যে এই যে উপটা ছিল আমি তো শুধু আপকে উঠাইছি, আপকে উঠাইলে আবের নিয়মে প্রথমে কি দিবেন ঔকার, এই যে ঔকার দিয়েছি ঔকার, এরপরে কি দিয়েছেন উপ, এরপরে অন্য শব্দ, অন্য শব্দ এখানে তো স্বরধ্বনি যে একটা আছে, এই যে রসুকার আছে না, এটাই তো স্বরধ্বনি, এখানে স্বরধ্বনি থাকলে আর দিতে হয় না, না থাকলে এই যে অবসাইছি, না থাকলে অবসাইছি, স্বর ব্যঞ্জন বিসর্গ সন্ধি, যেখানে অর্থ মিলে না সেখানেই তাকে কি করবেন লিন বর্ণ দিবেন। লিন বর্ণ কোনটা? অ। স্বর ব্যঞ্জন বিসর্গ সবগুলোতেই লিন বর্ণ দিবেন। তাহলে আমরা সন্ধি শেষ করলাম, 1.5 ঘন্টা সময় লেগেছে। এখন একটু বলুন যে আপনি বুঝেছেন কিনা, ওই প্লাস অন্যস্বর, একটু বলেন ওই প্লাস অন্যস্বর, ওই এই যেটা ওই প্লাস অন্যস্বর, ওই প্লাস অন্যস্বর কোনটা ছিল? গায়ক। আচ্ছা এই যে আমি আবার দেখাচ্ছি, গায়ক, সবাই খেয়াল করুন, কি আছে? গায়ক, মাঝখানে কি আছে? আই। নায়ক, নায়ক, মাঝখানে কি আছে? আই। আইকে উঠাই দেন, আই এবং গাই দুইটাকে উঠাই দেন, দুইটাকে উঠাই দিলে প্রথমে কি থাকে? গ আর ক, গ আর ক, আর একটা মধ্যে কি থাকে? ন আর ক, ঐকার। তাহলে ঐকারের নিয়মে কি দিবেন? সরি, ঐকার না পেবে। প্রশ্নটা কি ছিল? একটু একটু কমেন্টটা দেখেন তো, প্রশ্নটা কি ছিল? গায়ক নাকি ওই প্লাস অন্যস্বর? ওই প্লাস অন্যস্বর, ও আই, হ্যাঁ এটাই প্রশ্ন করেছেন। তাহলে এখন এই যে আয়ের নিয়ম কি? আইকে উঠাইছেন, তাহলে প্রথমে দিবেন ঐকার, ঐকার, নায়ক, নই। এরপরে তো যেহেতু কোনো স্বরধ্বনি নাই, তাহলে কি দেবেন? অ। স্বরধ্বনি নাই মানে অ, লিন বর্ণ, অন্য কোনো ধ্বনি বসবে না, শুধু অ, অ ছাড়া অন্য কোনো কিছু দিলে অর্থ মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। শব্দের আর চিন্তা নাই, সূত্রগুলো মুখস্থ করলেই হবে, সূত্র ছাড়া তো পৃথিবী চলে না, আমাকে সূত্রগুলো পড়তে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন বিষয়, যে আপনাকে সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন বলুন সন্ধির কি অবস্থা? সন্ধি কি অনেক কঠিন? একটু কমেন্ট করতে হবে। এখন আমি 1-2 জনের কমেন্ট চাচ্ছি না, আমি সবার কমেন্ট চাচ্ছি অংশগ্রহণমূলক। সন্ধি কি অনেক কঠিন? উপ কোথায় থেকে আসলো? উপ কোথায় থেকে আসলো দেখুন ভালো করে, টম্পা, নিচে রসৌকার আর ক, আমি তো আপকে উঠাইছি, আমি তো উপকে উঠাই নাই। উপ দেখুন মূল শব্দে আছে। অন্য স্বরটা কি? আগে যে দুইটা স্বরধ্বনি আছে এই দুইটা ছাড়া অন্য যে কোনো কিছু। বিসর্গ সন্ধি বুঝে দেন, একটু বিসর্গ পড়াবো, আমি স্বর সন্ধিটা বলছি, আপনি আমাকে কমেন্টে উত্তর দিবেন। স্বর সন্ধি এত নিয়ম মাথায় ধরেন, আপনার চাকরি হবে না। মৌ লুটন, কেন মাথায় ধরবে না? শুনেন, নিয়ম এই কয়টাই, একবার পড়লেই আর পড়া লাগবে না। আমি কি নিয়ম মুখস্থ করছি? না, প্রথমে একবার বুঝে নিচ্ছি, এখন সব মুখস্থ আছে। হ্যাঁ, এইটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। এটা আশাবাদী হবেন, সবসময় আশাবাদী হবেন। ভালো, আজকে সন্ধি সূত্র দিকে শিখলাম। ওকে, থ্যাংক ইউ। এভাবে কেউ বুঝাই নাই আগে, এটা দরকার ছিল। আমার সন্ধি বুঝিয়েছে, আমি কিন্তু পড়াই নাই, আমি কিন্তু কিছুই পড়াই না। আপনার কাছে কেমন লেগেছে সন্ধিটা, এটা একটু বলবেন এখন। অ আ প্লাস ও, ও সমান সমান ও, মহৌষধ আর মহৌষধি, এখানে ওকার দিবেন, মহৌষধি খাদিজা, এখানে ও হবে না, এখানে ও হবে, তাহলেই হবে। এখনো কঠিন? 1.5 ঘন্টা পরে কঠিন? তাহলে মুখস্থ করেন, তাহলে আর কিছু করার নাই। মুখস্থ না, সন্ধি সহজ, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। ওকে, এরপরে যাবেন ব্যঞ্জন সন্ধি। খাতা কলম নিন, লিখুন, খাতা কলম নিন, লিখুন, কয়েকটা নিয়ম লিখবেন বা বুঝেন। 1, যদি কোনো শব্দের শেষে বর্গীয় তৃতীয় বর্ণ থাকে, এখানে আমি একটু বিপদে পড়ে যাব, যেহেতু প্রথম ধ্বনির ক্লাসটা আমি পড়াইনি, আমি জানি না স্যার আপনাকে কেমনে পড়িয়েছে। এত বছর মুখস্থ করেছি, সেটা ভুল ছিল টম্পা, এটা ভুল ছিল। 14 নম্বরটা লাগবে। 14 নম্বর আবার কোনটা? স্যার বাংলা ব্যাকরণ আগে এইভাবে পড়িনি, ভালো লাগলো, থ্যাংক ইউ। ওকে, এরপরে ক্লাস আসছে না, হ্যাঁ করতে হবে, চাকরি পেতে হবে। চাকরি পাওয়ার পর জানাবেন যে স্যার চাকরি পেয়েছি। আচ্ছা, এখন আসুন ব্যঞ্জন সন্ধি লিখুন বা বুঝুন। যদি কোনো শব্দের মাঝে দেখেন বর্গীয় তৃতীয় বর্ণ, তাহলে বর্গীয় তৃতীয় বর্ণকে উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। 2, যদি দেখেন একই বর্ণ ডাবল হলো, একই বর্ণ ডাবল যদি হয়, ডাবল বর্ণের প্রথম অংশকে উঠিয়ে খণ্ডতর দ বসাবেন। 3, নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ যদি দেখেন, নাসিক্য বর্ণগুলো কি কি উচ্চারণ করানো দরকার ছিল? পড়ান, আমাদের কোনটায় ভালো তো আপনি জানেন, থ্যাংক ইউ। এই সূত্রগুলো তো বইতে ছিল, পরে উদাহরণ মুখস্থ করে ফেলতাম, কিন্তু এই সূত্রগুলো এত উত্তম ভাবে ব্যবহার করা যায় সেটা আজকে দেখলাম। থ্যাংক ইউ পারভেজ। এটা পড়তে হবে দাদা, এটাই পড়তে হবে। প্রাইমারি এক্সামে আমি আমার থানায় ফার্স্ট হতে চাই। থ্যাংক ইউ জিয়াউল হক জিয়া, গুড, গুড আইডিয়া। আপনার বাসা কোথায়? আপনার সাথে আপনি আমার সাথে দেখা করুন, কেমনে ফার্স্ট হওয়া যায় এটা আমি বলে দিচ্ছি। ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হবে। আপনি বিদ্যাবাড়ি সব টিচার, সর্বোচ্চ মানের টিচার পেয়েছেন, আর পড়ালেখা আপনি করতেছেন, ইনশাল্লাহ অবশ্যই ফার্স্ট হবেন।
প্রত্যেকে যেন নিজ নিজ উপজেলায় ফার্স্ট হতে পারেন। ফার্স্ট হলে একটা সুবিধা আছে, আমি তো অনেকগুলো চাকরি করে আসছি, আমি একটু বলি। ফার্স্ট হলে একটা সুবিধা আছে, আপনার বেঁচে যতটা ছেলে মেয়ে চাকরি হবে সবাই আপনার নাম জানবে। আপনার সবার নামের নিয়োগ তালিকা, নিয়োগ আদেশে আপনার নাম সবার আগে থাকবে, সবার আগে আপনার নাম থাকবে। পেনশনে যাবেন, মহিলা যাবেন, বুড়া হয়ে যাবেন, সেই জন্য আপনার নাম সবার আগে থাকবে আপনার উপজেলায়। গুড। মেলান্দহ জামালপুর, পারলে সময় পেলে দেখা করে দেবেন। আমি এই জবটা লাগবে ইনশাল্লাহ, এইটা দরকার আমার, এমন ছেলে মেয়ে দরকার। মিহির কে এল, কার কার আমার এই চাকরি লাগবেই লাগবে, কোনো কথা নেই, দুনিয়া উল্টে যাক আমার চাকরি লাগবে, এটা আমার দরকার। এরকম কারা কার আছেন? এটা আমার দরকার, যে কার কার চাকরি দুনিয়া উল্টে গেলেও আমার চাকরি লাগবে, এই শব্দটা দরকার। অ ইয় ন ন ম, অ ইয় ন ন ম, নাক দিয়ে উচ্চারণ করতে হবে। গুড। এরকম ছেলেপেলে দরকার যে স্যার চাকরি লাগবে, আমার জীবন গেলে চলে যাক, আমি রাত 10টা থেকে 12টা হলেও পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, ডাবলটা বলেন, ডাবলটা কি? ডাবল মানে হচ্ছে দ্বিগুণ, দুইটা। ডাবল লিখছেন কেন? আমার লাগবে। গুড গুড গুড, আমি এটাই দেখতে চাই। কিন্তু চিন্তায় পড়ে যাই, পারবো কিনা। পারবেন, পারবেন, আপনি লেগে থাকুন, পারবেন। কোথায় পারেন না, স্যারদের সাথে কথা বলবেন, তাহলেই হবে। টুম্পা, ওকে। আমরা এখন দেখুন নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ যদি আসে, নাসিক্য বর্ণকে উঠিয়ে ম বসাবেন। অনুস্বার আসলে অনুস্বারকে উঠিয়ে ম বসাবেন। যদি দেখেন চয় চয় অথবা চয়েস হয়ে আছে, তাহলে প্রথম চকে উঠিয়ে দিবেন, চকে উঠিয়ে দিয়ে খণ্ডত অথবা দ বসাবেন। দেখেন যদি শব্দের মধ্যে চয় চয় বা চয়েস হয়ে আছে, চকে উঠিয়ে খণ্ডত বসাবেন, চকে উঠিয়ে খণ্ডত অথবা দ, চকে উঠিয়ে তালিবর্ষ বসাবেন। আবার যদি দেখেন চয় চয় বা চয়েস হয়ে আছে, চয় চয় বা চয়েসের নিয়ম হচ্ছে তিনটা। প্রথম চকে উঠিয়ে দিবেন, চকে উঠিয়ে দিতে হবে। এই 1 2 3 4 5 6 7টা নিয়ম করলে ব্যঞ্জন সন্ধির বেসিক আলোচনা শেষ হয়ে যাবে। চাকরিটা কাইন্ডলি লিভারের মতো প্রয়োজন। থ্যাংক ইউ আদিবা ইসলাম, আমার এটাই দরকার, এরকম স্বপ্ন মাস লাগবে, আমার লাগবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। ছোমা আক্তার, থ্যাংক ইউ, অবশ্যই অবশ্যই লাগবে, আমার চাকরি দরকার, আশা করি পাবো। মনোয়ারা, অবশ্যই। একটা মেয়ে যদি সে চাকরি না পাই, এই মাস্টার্স পাশের দাম 2 পয়সাই নাই এই দুনিয়াতে। একটা মেয়ে যদি আপনি আপনার একটা, যারা মেয়ের আছেন ওদের জন্য বলছি, যদি একটা মেয়ে সে চাকরি না পায়, সে যে এমএ পাস করেছে, এই সমাজে তার 2 পয়সার মূল্য নয়। তার চেয়ে যে এসএসসি ফেল করে যে বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে তার দাম বেশি। সে একবারে নেচে নেচে ঝগড়াও করতে পারবে, সে দুনিয়া সবার মায়েরও খেতে পারবে। আপনি না পারবেন ঝগড়া করতে, না পারবেন কোনো কিছু মেনে নিতে, আপনি বিপদে পড়বেন চাকরি না থাকলে। ওকে, নিচে এটা একটু বলেন। সবগুলোই বলবো, সবগুলোই বুঝাবো, সবগুলোই বুঝাবো ইনশাল্লাহ, সবগুলোই বুঝাবো। আমি এই জন্য বলছি যে আমার ওয়াইফে চাকরি করে, উনিও নন ক্যাডার, উনি ময়মনসিংহ জেলা স্কুলের টিচার, অর্থাৎ ওই সরকারি হাই স্কুলের টিচার। সে মেয়েটা চাকরিও করে, দিন শেষে আমার সংসারের সামনে। যে মেয়ে শুধু চাকরি করে না, সে কিন্তু সারা রাতে দিন সময় দেয় সংসারে, কিন্তু কেউ এইটার মূল্যই দেয় না সংসারে। আপনার চাকরি আছে, সমাজে আলাদা মূল্য আছে, এছাড়া কোনো মূল্য নেই। আপনি পড়েন, আপনি দিন শেষে অনেক কষ্ট করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে খাটবেন, 2 পয়সার দাম পাবেন না, চাকরি করেন। এটা আমি এই জন্য বলছি না যে আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া করবেন, মারামারি করবেন, এই জন্য না। আপনার হাজবেন্ড মানে আপনার সহযোগী, আপনার জীবনে সবচেয়ে আপনজন। মেয়েদের জন্য, ছেলেদের জন্য আপনার ওয়াইফ মানে আপনার জীবনে সবচেয়ে ক্লোজ, সবচেয়ে মানে কাছের মানুষ, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড পৃথিবীতে। পরিশ্রম করে চাকরি পেতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জাকিয়া সুলতানা, আল্লাহ আপনাদের পরিশ্রমকে কবুল করুন। ক চ ট ট ক, এগুলো বর্গীয় প্রথম বর্ণ। ক খ গ, চ ছ জ, ট ঠ ড, ট ঠ দ, ক খ ব, এগুলো তৃতীয় বর্ণ। ক খ গ ঘ অ ইয় ন ন ম, এগুলো এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এটা হচ্ছে কি বর্ণ? নাসিক্য। এগুলো তৃতীয়, এগুলো প্রথম। একটা মানে কি বলছি, বর্গীয় তৃতীয় বর্ণ যদি কোনো শব্দে থাকে, তাহলে বর্গীয় তৃতীয় বর্ণে উঠিয়ে দিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। দেখুন, দিগন্ত, নিজন্ত, ডুবন্ত, 3টা শব্দের মাঝখানে কি আছে? বর্গীয় তৃতীয় বর্ণ আছে। 3টা শব্দের মাঝখানে কি আছে? গ 3 নাম্বার, জ 3 নাম্বার, ব 3 নাম্বার বর্ণ আছে। তাহলে এই 3 নাম্বার বর্ণকে আপনি উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে কি থাকে? দি, আর এই পাশে থাকে, এই পাশে কি থাকে? নয়তই। এই পাশে থাকে নি, আর এই পাশে থাকে নয়তই। এই পাশে থাকে ডু, আর এই পাশে থাকে নয়তই। কাকে উঠাইলাম? বর্গীয় তৃতীয় বর্ণ গ। গ বর্গের প্রথম বর্ণ কি? ক। বলেন, গ বর্গের প্রথম বর্ণ কি? ক। গ বর্গের প্রথম বর্ণ, বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। গ তো 3 নম্বর বর্ণ, উঠাই দিচ্ছেন, তাই তার প্রথম বর্ণ ক বসাবেন। জ 3 নম্বর বর্ণ, উঠাই দিচ্ছেন, জ এর প্রথম বর্ণ কি? চ বসাবেন। ব 5 নম্বর বর্ণ, 3 নম্বর বর্ণ, তার প্রথম বর্ণ কি? ক। আপনার কাজ হচ্ছে এটা, বর্গীয় তৃতীয় বর্ণকে উঠিয়ে বর্গীয় প্রথম বর্ণ দিবেন। দিগন্ত, দিগন্ত, থ্যাংক ইউ।
শিক্ষিত বউ বেকার হলে অনেক কথা শুনতে হয়। ইয়েস, আদিবাস সুলতানা, অবশ্যই আপনাকে কেউ দাম দিবে না সমাজে। স্যার আপনি আমাকে এভাবে বললেন, আমার চাকরি হবে না, খুব কষ্ট পেলাম স্যার, একটু দোয়া করেন চাকরিটা। কেন, আমি আপনাকে কি বলছি মৌলুটন, কি বলছি বুঝে নেন, সরি কি বলছি বলুন। না না, আপনি যদি বলেন যে এত সূত্র মুখস্থ রাখা যাবে না তাহলে তো হবে না, এত কিছু না, আপনি একবার পড়ে তাহলেই হয়ে যাবে। অবশ্যই চাকরি হবে, অবশ্যই হবে, অবশ্যই। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনাকে উত্তম জীবিকার ব্যবস্থা করি, আপনার যেন এইবারই চাকরি হন, আপনার উপজেলায় যেন আপনি ফার্স্ট হন, এটা দোয়া করি। অবশ্যই আপনার উপজেলায় যেন আপনি ফার্স্ট হন। মৌলুটন, আপনি এটা নেগেটিভ কোনো কথা মাথায় আনবেন না। আপনার কেউ বকেছে বাদ দেন না, ও বকা বকুক, আপনি যে লাইনে যাচ্ছেন আপনি আগান, এটা মাথায় রাখবেন। আপনি নেগেটিভ কোনো শব্দ নেবেন না যে আমি পড়তে যাচ্ছি, চাকরি পেতে যাচ্ছি, আমার চাকরি লাগবে, পিছনে দুনিয়া সব জাহান্নামে যায়, এটা মাথায় রাখবেন। সবাই জব করে, তাই আমাকে করতে হবে। থ্যাংক ইউ। যে যে কোনো দিক থেকে উৎসাহিত হন, আমার সমস্যা নেই। আমার কথা হচ্ছে না মুখস্থ বিদ্যা যাবেন না। যদি মুখস্থই করতে হতো তাহলে আমি 1.5 ঘন্টা ধরে বকবক করতেছি, আমি 1.5 ঘন্টা পড়াতাম না, 10 মিনিট বলতাম, সরাসরি সন্ধে এই নিয়ম শেষ। স্যার ভয় দূর করবো কিভাবে? ভালো করে পড়ুন, তাহলেই হবে। ওকে, অবশ্যই। এখন আসুন, এখানে তো দন্তান্বয়তের কোনো অর্থ নাই, এখানে আপনি লিন বর্ণ বসাবেন, স্বর ব্যঞ্জন বিসর্গ, যেখানে কোনো অর্থ মিলবে না সেখানে কি বলবেন? লিন বর্ণ। তাহলে আশা করি 1 নম্বর বুঝতে পারছেন। বর্গীয় তৃতীয় বর্ণ থাকলে উঠিয়ে দিয়ে প্রথম বর্ণ বসাবেন। কি বসাবেন? প্রথম বর্ণ। আর এরপরে কি দিবেন? লিন বর্ণ, যদি অর্থ না থাকে। আর যদি অর্থ থাকতো তাহলে আর দিতে হতো না। এত পরে যদি চাকরি না পাই তাহলে সমাজের মানুষ মা বাবাকে অনেক মন্তব্য করবে, বলবে এত পরে কি হবে, কিছুই করতে পারলো না, সেজন্য চাকরিটা দরকার। স্যার অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনার এখানে 112 জন আছেন, প্রত্যেকের মা বাবাকে আপনার আড়ালে লুকচক্ষুর অন্তরালে কেউ না কেউ আপনাকে ওনাকে কষ্ট দেয়। এই তোমার মেয়েরা তো পড়িয়েছ, তোমার ছেলে তো এমএ পাস, কি করলো, এটা বলে আপনার বাবা বলেন আপনাকে, আপনি কষ্ট পাবেন। প্রত্যেকটা ছেলে মেয়েকে বলছি, আপনাকে বলি কি করলো, কি করলো। আমার ভাই এক ক্যাডার, আমি আছি আরেক ক্যাডার। আমার বাবাকেও বলেছে যে এক ছেলে তো ক্যাডার হয়েছে, আরেক ছেলে কি হবে, এটা এই এক ছেলে তো এটা হয়েছে, আরেক ছেলে কি হবে, আমাকেও বলেছে, সবাইকে বলে, দুনিয়ার সবাইকে বলে। বাংলায় একটা নজরুল একটা কবিতা লিখছেন, সংশয় সংকল্প সদাটলে পাশে লোকে কিছু বলি, পিছনে মানুষ বলবেই। যে মেয়েটাকে লিখছেন সোমা আক্তার, এটা আপনাদের 112 জনের জন্য। আপনার অবচরে আপনার ভাইকে কেউ খুঁটা দিয়ে জিজ্ঞাসা করে, আপনার বোনকে কেউ জিজ্ঞাসা করে, আপনার মা বাবাকে জিজ্ঞাসা করে, এইটা সকল কিছুর প্রতিশোধ আপনার তাকে নেবে। একই বর্ণ ডাবল হবে, উড্ডিন। একই বর্ণ ডাবল, দেখুন উড্ডিনে একটা বর্ণ 2 বার আছে, বিপজ্জনক, এখানেও একটা বর্ণ 2 বার আসছে। একটা বর্ণ যদি 2 বার আসে তাহলে এই ডাবল বর্ণের প্রথম অংশকে উঠিয়ে দিবেন। ডাবল বর্ণের কি করবেন? প্রথম অংশ, এই যে জটা 2 বার আসছে না, এখানে ডটা 2 বার আসছে, উঠাই দেন। তাহলে প্রথমে থাকে উ, এরপরে থাকে ডিন, প্রথমে থাকে দ্বীপ, এরপরে থাকে জনক। কাকে উঠাইছেন? কাকে উঠাইছেন? প্রথম বর্ণকে। প্রথম বর্ণকে উঠাইলে খণ্ডত অথবা দ দিতে হয়। উদ বানানে খণ্ডত দিয়ে, আর বিপদ বানানে দ দিয়ে। বিপদযোগ জনক, বিপজ্জনক, উদ্যোগ দিন, উড্ডিন। উদ মানে ঊর্ধ্বমুখী, এখানে উদ একটা উপসর্গ। পাড়া প্রতিবেশীরা হাসে, বুড়া বয়সে পড়া, চাকরি হবে কি? হবে। টুম্পা অবশ্যই হবে। হাজবেন্ড সাপোর্টে পড়ি, থ্যাংক ইউ, এটা ভালো। স্যার কিভাবে পড়লে জব পাবো? আপনি বিগত বছরের প্রশ্নটা গুলো পড়ুন, অ্যানালাইসিস করুন, আর নিজেকে এটা আপনি মাথায় গ্রো করেন যে আমাকে চাকরি লাগবেই লাগবে, জীবন মরণের বিনিময়ে হলে আমাকে চাকরি লাগবে, তাহলেই হবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। একই বর্ণ ডাবল হলে প্রথম অংশকে উঠিয়ে খণ্ডত অথবা দ বসাবেন। যদি খণ্ডত দিয়ে অর্থ মিলে খণ্ডত, আর যদি দ দিয়ে অর্থ মিলে তাহলে দ বসাবেন। আপনি দেখবেন যে অর্থ কোনটা দিয়ে মিলতেছে, এটা হচ্ছে মেন। যেটা দিয়ে অর্থ মিলে সেটা বসাই দেবেন। 3 নম্বর নিয়ম কি বলছেন? 3 নম্বর নিয়ম কি? যে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণগুলো যদি কোনো শব্দে আসে তাহলে নাসিক্য বর্ণকে উঠিয়ে দিবেন। শঙ্কা, এই যে এটা নাসিক্য বর্ণ। সঞ্চয়, ইয়, এখানে নাসিক্য বর্ণ। সন্ন্যাস, ন, এটার নাম হচ্ছে নাসিক্য বর্ণ। সম্মান, ম, এটার নাম হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণকে উঠে দিলে এখানে থেকে স, আর এই পাশে কা, এই পাশে স, এই পাশে চয়, এই পাশে স, এই পাশে নাস, এই পাশে স, এই পাশে মান। তার মানে দেখুন শুধু নাসিক্য বর্ণকে উঠিয়েছি, শুধু কাকে উঠিয়েছি? নাসিক্য, 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 নাসিক্য। অ, ইয়, ন, ন, ম। বুঝার জন্য ধন্যবাদ। আপনাকে দোয়া করবেন যেন জীবনে কিছু করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি, আল্লাহ ভরসা। আচ্ছা এখন আসুন, এখন এই যে নাসিক্য বর্ণকে উঠেছেন না, নাসিক্য বর্ণ পরিবর্তে কোনো কাজ নাই, চুপ কান বন্ধ করে ম, 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 শেষ, ম বসাই দেবেন। অনুসার আছে কোনো একটা শব্দ, অনুসারকে উঠিয়ে কি করবেন? ম বসাবেন। এটা আমি করবো না, এটা আপনারা বলবেন। সংলাপ, সংযত, সংযত। সংসার, এখানে কি হবে? সমযোগ সার, সংসার, সমযোগ লাভ। অনুসারের জায়গায় শুধু একটা ম বসাবেন।
সমযোগ সার, সংসার, সমযোগ লাভ, সংলাপ, সমযোগ যত, সংযত। আপনার কাছে কি নাসিক্য বর্ণ যদি কোনো শব্দে আসে তাহলে নাসিক্য বর্ণকে উঠিয়ে ম বসাবেন। অনুসার যেখানে আছে অনুসারকে উঠিয়ে আপনি কি করবেন? ম বসিয়ে দেবেন। শেষ, চারটা গেল। তাহলে চয়েসের নিয়মে যাবো এখন। চয়েস হয় সমযোগ সার, সংসার, সমযোগ লাভ, সংলাপ। গুড গুড। এটা কত নং নিয়ম? কোনো নং নাই। এই যে এখানে যে কটা লিখছে এই কটাই নিয়ম, এর বাইরে কোনো নিয়ম দরকার নেই। পড়বেন কিন্তু এটা কম ইম্পর্টেন্ট, আগে এটা শেষ করবেন। এখন আসুন সৎচিন্তা, মুখোচ্ছবি, চলশক্তি। দেখুন তো এখানে কি কি আছে। চ চ চ চ যদি কোনো শব্দ থাকে আমি কি করব? চকে উঠিয়ে দেব। চকে উঠাই দেন। এই পাশে থেকে স, এই পাশে থেকে চিন্তা, এই পাশে থেকে মুখ, আর এই পাশে থেকে কি? ছবি। এই পাশে থেকে চল, এই পাশে থেকে শক্তি। কাকে উঠাইলাম? কাকে উঠিয়েছি? চকে। এখানেও বলছে চকে উঠাবেন, এখানেও বলছে চকে উঠাবেন, এখানেও বলছে প্রথম চকে উঠাবেন। চয়েসের তিনটা নিয়ম আমি জানি না কখন কোনটা ফলো করবো, আমি কিচ্ছু জানি না যে কখন কোন নিয়ম ফলো করবো, এটা আমি জানি না। তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যে আমি প্রথমে কোন নিয়ম পড়বো এটা আমি একেবারেই জানি না। তাহলে এখন আমি কি করব? তিনটা নিয়মকে দেখবো যে অর্থ কোনটা মিলে। আমি একটাও নিয়ম জানি না, আমি শুধু নিয়মটা বুঝি এতটুকুই যে চকে উঠিয়ে খণ্ডত বা দ দিতে হয়, এখানে খণ্ডত বা দ এখানে উঠিয়ে দিতে হয়। তাহলে চকে উঠেছি, এখানে আমি যে কোনো একটা তো বসাতে হবে। কাকে বসাবে এখানে? সৎ বানানে খণ্ডত, খণ্ডত অথবা দ দিতে পারবেন। মুখ তো এমনি সঠিক, আর কিছু দিতে হবে না। চল বানান সঠিক, দিতে হবে না। খণ্ডত দিলেও অর্থ হয়, সমস্যা হয় না। তার মানে যদি অর্থ প্রয়োজন পড়ে, অর্থের প্রয়োজন পড়ে খণ্ডত অথবা দ, তাহলে দিবেন। যেমন বিপদ, বিপদ সরি সৎচিন্তা, বিপদ ছায়া। এটা একটু দেখুন, প্রথমে থাকে বিপ, তারপরে থাকে ছায়া। এই যে চকে উঠে দিচ্ছে। তাহলে এখানে বিপের সাথে কি খণ্ডত দিলে অর্থ মিলে নাকি দ দিলে অর্থ মিলে? দ দিলে। আপনি দেখবেন কোনটা দিলে অর্থ মিলে, খণ্ডত নাকি দ, দুইটার মধ্যে একটা দিবেন। চিন্তা শব্দের অর্থ আছে, আর কিছু দেওয়া দরকার নেই। ছবি শব্দের অর্থ আছে, দেওয়া দরকার নেই। শক্তি শব্দের অর্থ আছে, দেওয়া দরকার নেই। ছায়া শব্দের অর্থ আছে, দেওয়া দরকার নেই, তাই না? নো, শক্তি শব্দের কোনো অর্থ নাই। শক্তি স দিয়ে শক্তি না, তালেবস্য দিয়ে। তখন আপনি এখানে কি করবেন? ছয়ের পরিবর্তে তালিবস্য বসাবেন। ছয়ের পরিবর্তে কি বসাবেন? তালিবস্য বসাবেন। শক্তি, কারণ ছ দিয়ে শক্তি হয় না, শক্তি বানানো হচ্ছে তালিবস্য দিয়ে। ছ দিয়ে শক্তি হয় না, শক্তিটা হয় কি? তালিবস্য দিয়ে। ছ দিয়ে কখনোই শক্তি হয় না, শক্তিটা হয় কি দিয়ে? তালিবস্য দিয়ে। আচ্ছা, এখন আপনাকে একটু বলতে হবে ক্লাস কত, আর 5 মিনিট হবে, আমি শেষ করে দিচ্ছি। তানভীর ভাই, এখানে একদম কিছু নাই। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন সন্ধি। হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো। এটা কি মানে অফ হয়ে যাচ্ছে কিনা? এটা এই পিসিটা। হ্যাঁ, নামাজের জন্য ব্যাগ দিয়ে দেবো আমরা, 5 মিনিটের মধ্যে ব্যাগ দিয়ে দেবো। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যন্ত পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, তাহলে এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, জাস্ট 5 মিনিটের মধ্যে আমরা ব্যাগ দিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তাহলে যাবো হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির 4টা নিয়ম শুধু। বিসর্গ সন্ধি এক, উকার। উকার থাকলে উকারকে উঠিয়ে বিসর্গ দিব। র বা রেফ থাকলে এদেরকে উঠিয়ে বিসর্গ দিব। তালিব্যাস, দন্তাস, মূর্ধন্য স থাকলে এদেরকে উঠিয়ে বিসর্গ দিব। তালিব্যাস, দন্তাস সমার্থক আজকে পড়াবেন না। সমার্থক তো মুখস্থ করানোর কিছু নেই, এটা আপনাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করার বিষয়টা বলে দেবো। সমার্থক শব্দ এটা আপনার কাজ, আপনার ভাষায় পড়তে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এক কথাই। হ্যাঁ, এইগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, তবে এটার কৌশলটা বলে দেবো যে কিভাবে পড়তে হয়। হ্যাঁ, নামাজের জন্য আমরা নামাজ পড়বো, এটা একটু দেখুন। তপোবন, তপোবন মানে কি? এখানে উকার আছে, উকারকে উঠাই দেন, তাহলে প্রথমে থাকে তপ, তারপরে থাকে বন। উকারকে উঠাইছেন, তাই উকারের পরিবর্তে একটা বিসর্গ দিবেন। তার মানে কি, যদি কোনো শব্দে উকার আসে ওকারকে উঠিয়ে বিসর্গ দিবেন। পুনরায়, পুনরায় এখানে র আছে, রকে উঠাই দেন, তাহলে প্রথমে আছে পুন, এরপরে কি আছে? আই। এটার জন্য বলছিলাম। আচ্ছা, এখন আসুন পুন, এরপরে আই। র এর কারণে কি দিবেন? বিসর্গ দিবেন। যেখানে র বা রেফ যদি কোনো শব্দে থাকে তাহলে আপনি যেতে পারেন, সমস্যা নেই, এটার জন্য লেখা। র বা রেফ যদি আসে তাহলে র বা রেফকে উঠিয়ে বিসর্গ দিবেন। তাহলে আমি দেখি যদি পুনর্জন্ম লিখি তাহলে কি হবে? পুনর্জন্ম, রেফকে উঠাবেন, তাহলে প্রথমে থাকে পুন, এরপরে থাকে জন্ম।
জন্ম, তাহলে এই 15 পরে কি দিবেন? বিসর্গ দিবেন রেফের কারণে। রবা রেফ থাকলে রবা রেফকে উঠিয়ে বিসর্গ দিবেন। সমাসের উপর একটা ক্লাস চাই। সমাসের ক্লাস মনে হয় সামনে বা নাকি পিছনে হয়েছে? যখন সামনে হলে আমরা পাবেন, আর যদি পিছনে হয়ে যায় আগে শেষ করতে দেবেন, যদি এরপরে প্রয়োজন হয় তখন দেখা যাবে। এখন ও মাঝখানে একটু কমেন্ট করবেন যে আপনি এতক্ষণ সন্ধি পড়ে আপনার ফিলিংস কি? সন্ধি কি মুখস্থের বিষয় নাকি যা বুঝেছেন বোঝার বিষয়? আপনার 2 ঘন্টার ক্লাসের পর আপনার ফিলিংস কি, যে সন্ধি কি মুখস্থের বিষয় নাকি বোঝার বিষয়? এতদিন কি করে পড়ছেন আর আজকে কি করে পড়ছেন, এটা একটু কমেন্ট করবেন প্লিজ। যেখানে তালিবাস্য অথবা দন্তাস্য আসবে এদেরকে উঠিয়ে দিবেন, কোনো কাজ নেই, খালি এদেরকে উঠিয়ে দিয়ে একটা বিসর্গ দিয়ে দেবেন। সুর, তার, চয়, আমরা কাকে উঠাইছি? শুধু তালিবাস্য, দন্তাস্য, মূর্ধন্যস্য, মূর্ধন্যস্য, দন্তাস্য, তালিবাস্য, এদের পরিবর্তে কি দিবেন? বিসর্গ দিয়ে রাখবেন, শেষ। এই হচ্ছে বিসর্গ সন্ধি। বুঝার বিষয় খুব ভালো লাগলো, বুঝলাম। এতদিন কিছু গাদা ছিলাম, গাদা ছিলেন না, মানুষ ছিলেন। হ্যাঁ, এখন হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, বাকিদের কি খবর? বাকিরা একটু আমাকে বুঝাইতে হবে, মুখস্থ করা যাবে না গো, আমি মুখস্থের পক্ষে না। রেকর্ড ক্লাসগুলো আপনি টেনে টেনে দেখবেন, রেকর্ড ক্লাসগুলো আপনি টেনে টেনে দেখবেন, আবার বারবার দেখবেন। এই জন্য বলবো যে আপনার চাকরির জন্য আপনাকে মুখস্থ করতে হয় না, বুঝিয়ে পড়তে হবে। যারা চাকরি একটা পায় ওরা 2টা 3টা 4টা করে পাবে, আপনার এইটা দিয়ে সব হয়ে যাবে। থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমার কাজ, যে হচ্ছে হালিমা আক্তার কিছু বলতে চাচ্ছেন? একটু একটু করে দেন হালিমা আক্তার, তুমি একটু করে দেন, কি বলতে চাচ্ছেন? রেকর্ড ক্লাস থাকে না? আচ্ছা, আমি বলছি আমাদের অফিসে বলছে যেন আপনাকে রেকর্ড ক্লাসটা দিয়ে দেই, আশা করি এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলুন। স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লেগেছে। স্যার আমি একটি জবে আছি, তবে জবটা চেঞ্জ করে প্রাইমারি টিচার হওয়ার আশা রাখি, দোয়া রাখবেন স্যার। চেষ্টা চালাচ্ছি, পড়াশোনা করার চেষ্টা করছি ভালোভাবে, দোয়া থ্যাংক রাখবেন ইউ। স্যার। আর স্যার আরেকটা বিষয় হ্যাঁ, একটু যদি আপনি অফিসে কাইন্ডলি যদি বলতেন, কারণ সরাসরি তো আমরা মানে যে কোনো টিচারের সাথে যোগাযোগ করতে পারি না, ওই হ্যাঁ, দেখা যায় যে ফোনে নাম্বার দিয়ে তারপরে কল দিয়ে কথা বলতে হয়। স্যার আমাদের বাংলার ক্লাস হয়েছে 3টা, আজকে পর্যন্ত 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাস, 3টা লেকচার, 3টা টিচার নিয়েছেন, মানে একটা টিচার কন্টিনিউ হলে সেটা বেশি ভালো হয়। আপনার ক্লাসটা ভালো লেগেছে স্যার অনেক। আপনি ওকে, নিলেও ভালো হয়, ওকে, এরকম থ্যাংক ইউ। স্যার। আমাদের চাকরি বাকরি আছে তো, আমাদের সবাই বিজ্ঞ স্যার, বুঝছেন, আমাদের সবাই খুবই অভিজ্ঞ, সবাই সব স্যারেরাই খুবই অভিজ্ঞ, বুঝছেন, সবাই খুব সিনিয়র। এক সেটা একজন এক ঠিক আছে একজনের স্যার। স্যারের ক্লাস করলে আপনারা সবার ফিলিংসটা পাবেন। আর প্রত্যেকজন স্যারের কাছ থেকে কিছু কিছু বিষয় আপনি নিজেরা সবাই আহরণ করবেন, যেন আপনি টিচার হলে আপনি যেন এগুলো অ্যাপ্লাই করতে পারেন, বুঝছেন। আর আমি জানাবো অফিসকে আপনি যা বলেছেন। থ্যাংক ইউ। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করুক। ঠান্ডা মাথায় খুব বুঝে শুনে পড়েন, বুঝে বুঝে পড়েন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আজকে সময় নেই বিদায়, আপনাদের সবাইকে আমি সময় দিতে পারছি না। আমার 7টায় আরেকটা ক্লাস শুরু হবে, আর নামাজ পড়ে ক্লাস শেষ করবো। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্নের কৌশলটা জানান, পরীক্ষায় প্রশ্নের সমাধানের কৌশল নেক্সট ক্লাসে এটা বলবো, মনে রাখবেন। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আর সময়টাকে কাজে লাগাবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।